সকাল থেকে দারুণ বৃষ্টি হচ্ছিল, এখনো হচ্ছে। বেনুদার হাতে কোনো কাজ নেই, সে এখন ডুব দিয়েছে বইয়ের মধ্যে। হাতে কাজ না থাকলে এটাই করেও। আমি সকাল থেকে বিছানায় জানলার দিকে তাকিয়ে বসেছিলাম, চুপচাপ দেখছিলাম বৃষ্টি স্নাত মহানগরীকে। বৃষ্টিতে ভেজা পিচ্ছিল রাস্তার উপর দিয়ে হুশ হুশ করে মাঝে মধ্যেই চলে যাচ্ছে ট্যাক্সি। বেশ কিছু মানুষ ছাতা মাথায় হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কেউ বা যাচ্ছে কাজের তাগিদে, আবার কেউ বেরিয়েছে বাজার করতে। নীল আকাশের লেশমাত্র দেখা যাচ্ছে না, কালো পুরু মেঘ ছড়িয়ে রয়েছে গোটা আকাশ জুড়ে। গুরু গুরু আওয়াজে থেকে থেকেই ভয় দেখাচ্ছে সকলকে। এতে যেন তার ভারী মজা হচ্ছে, আর তার সাথে আছে অবিশ্রান্ত বৃষ্টি। আধো আলো আধো অন্ধকারে কি দারুণ মায়াবী লাগছিল। কেমন যেন মায়ার জালে জড়িয়ে পড়েছিল। একভাবে অনেকক্ষণ বৃষ্টি দেখলে মনটা কেমন যেন উদাস হয়ে যায়। আমিও তেমনি উদাস চিত্তে বিহ্বল হয়ে তাকিয়েছিলাম রাস্তার দিকে, আকাশের দিকে, বৃষ্টির দিকে। হুঁশটা ফিরল হঠাৎ একটা চেনা গলার স্বরে। বুঝলেন মশাই, আমার বাড়ির পাশে দোকানটা নতুন হয়েছে, শুনছিলাম কচুরিটা নাকি খাসা করছে। আজ নিয়ে এলুম, চলুন মশাই জিনিসটা টেস্ট করে দেখা যাক। আরে, এ তো নীলকণ্ঠের গলা। বৃষ্টির জন্য সারাদিন কিছু করার নেই বুঝে আমার মনটা সত্যি বলতে একটু খারাপ হয়েই ছিল। নিশিকান্ত বাবুর গলা শুনে তবু মনটা একটু ভালো হলো। মানুষের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে, মন খারাপ যতই হোক মানুষটার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়। আসলে উনি কথাগুলো বলেন এমন করে, শুনলে এমনিই মন ভালো হয়ে যায়। আমি আমার ঘর থেকে বেরিয়ে গেলাম বেনুদার ঘরে। দরজার কাছে যেতেই বেনুদা বলল, অপু, 3টে প্লেট আর ছোট 3টে বাটি নিয়ে আয় তো। আমি 3টে প্লেট আর বাটি নিয়ে এসে রাখলাম ছোট টেবিলটার ওপরে। দেখলাম টেবিলে আগে থেকেই 2টো বড় মাপের কাগজের ঠোঙা বসানো আছে, সেগুলো তেলে একটু ভিজে আছে। আমি নিশিকান্ত বাবুকে জিজ্ঞাসা করলাম, কখন এলেন আপনি? আরে ভাইয়া, এই কিছুক্ষণ আগে, ম্যাক্সিমাম 15 মিনিটস। এসো বসো, গরম গরম কচুরি আর ছোলার ডাল এনেছি। আমার বাড়ির পাশেই দোকানটা হয়েছে নতুন, খেয়ে দেখো, নাকি খুব ভালো করছে কচুরিটা। বেনুদা একটা মোটা মতো বইতে মুখ ঢেকে চারমিনারে টান দিচ্ছিল। এবারে মুখের সামনে থেকে ঢাউস বইটা নামিয়ে এক রাশ ধোঁয়া ছাড়ল। তারপর সিগারেটের দগ্ধাবশেষটা অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে বলল, নিন নিশিকান্ত বাবু, বের করুন দেখি, চেখে দেখা যাক কেমন বানাচ্ছে আপনার বাড়ির পাশের দোকানের কচুরি। ছোলার ডালটা বাটিতে ঢালার সাথে সাথে একটা জিভে জল আনা গন্ধে ভরে উঠল গোটা ঘরটা। না, নিশিকান্তবাবু বাড়িয়ে কিছু বলছিলেন না, সত্যি দারুণ খেতে ছিল কচুরি আর ছোলার ডালটা। মন ভরে নিশিকান্ত বাবুর আনা কচুরি খেয়ে আমরা 3 জনে গল্প করছিলাম। এ বিষয় ও বিষয় নিয়ে কথা হতে হতে এক সময় উঠল ভূত প্রেতের কথা। এই বিষয়টা নিশিকান্ত বাবুই তুলেছিলেন, আর তিনি ভূতের কথা তুলতেই বেনুদা তাকে একটা কথা মনে করিয়ে দিল। বলা ভালো, আমাকেও মনে করিয়ে দিল। ভূতের কথা বললেন বলে মনে পড়ল, রঙ্গতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনার? সেবার তো আপনি আবার সপক্ষ ভূতের দর্শন লাভ করেছিলেন। শেষ কথাগুলো বলতে বলতে বেনুদা একটু হেসেই ফেলল। কথাটা শোনা মাত্রই আমারও সেই ঘটনার কথা মনে পড়ে গেল। আমিও ফিক করে হেসে ফেললাম, কিন্তু নিশিকান্তবাবু তার চোখ দুটো বড় বড় করে বললেন, উফ মশাই, সে ঘটনা ভোলা যায় নাকি? একেবারে হরেন্ডাস ব্যাপার ছিল ময়। তারপর তিনি তার 32 বাটি দাঁত বের করে গদগদভাবে বললেন, কিন্তু আপনি তো ছিলেন, ভূতকে কেমন দারুণ কায়দায় একেবারে নক আউট করে দিলেন। তবে হ্যাঁ, আপনি না থাকলে ব্যাপারটা প্রমাণ করতে বেশ বেগ পেতে হতো এই বেনু মিত্তিরকে। আমাদের বটুক জ্যাঠারও কিন্তু বেশ ভালো অবদান ছিল এই কেসটায়। 100 বার ওনার ইনফরমেশনের জন্য এই কেসটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। এরপরে আর রঙ্গর ব্যাপারটা নিয়ে তেমন আলোচনা হয়নি, কিন্তু আমি আজ দিনটাকে কাটানোর চমৎকার একটা উপায় পেয়ে গেলাম। ঠিক করলাম রঙ্গর ওই কেসটাই আজ লিখে ফেলবো। ডায়েরি আমি প্রতিদিন লিখি, ফলে রঙ্গর কেসটার ডিটেলস পেতে আমার বেশি সময় লাগবে না।
নিশিকান্ত বাবুকে ব্যাপারটা জানালে তিনি আমাকে দারুণ এনকারেজ করে বললেন, এ তো দারুণ ভাবনা। সময় নষ্ট করো না অপু ভাইয়া, লিখে ফেলো। কেসটা কিন্তু দারুণ থ্রিলিং। আমাদের বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে নীলকণ্ঠ আরও দুটো অ্যাডভাইস দিয়ে গেলেন। এক, লেখায় অভিনবত্ব নাকি খুবই দরকারি বিষয়, তাই তিনি বললেন, ভাইয়া বলি শোনো, কেসটা তো তোমার ডায়েরিতে পুরোটাই লেখা। আমি বলি কি, লেখায় একটা নতুনত্ব আনার জন্য তুমি পুরোটাই ডায়েরিতে যেমন আছে তেমনই তুলে দাও, বিশেষ পরিবর্তন করতে হবে না। আমার মতে বেশ লাগবে। আর দ্বিতীয় উপদেশটা হচ্ছে, আমার অবদানটা কিন্তু লিখতে ভুলো না। নীলকণ্ঠের প্রথম আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছিল, তাই তেমনভাবেই আমি এই লেখাটা লিখছি। আর ওনার দ্বিতীয় কথাটা তো রাখতেই হবে। নামকরণটাও হয়ে গেল বেশ তাড়াতাড়ি। সেটা করলো বেনুদা। জায়গাটার নাম রঙ্গ। সেখানে অমন রঙ্গ চলছিল যেন নাটকের মঞ্চ। তাহলে নামটা রঙ্গে রঙ্গমঞ্চ হলে কেমন হবে? কি বলেন নীলকণ্ঠ বাবু? আপনি একজন ঔপন্যাসিক, আপনি চুপ করে থাকলে হয় নাকি? বেনুবাবু লজ্জা দেবেন না। আপনি যে নাম দিয়েছেন সেটা একেবারে সার্থক, ওই নামই থাক, বুঝলে অপু ভাইয়া? আচ্ছা, আজ তবে চলি, আমারও কিছু লেখালেখি করার আছে। প্রলয় সোমকে ভাবছি এবারে এলডোরাডো খুঁজতে নিয়ে যাব। লেখা হলে আমায় কিন্তু পাণ্ডুলিপি পড়িও। বেনুবাবু চলি। বলে তিনি চলে গেলেন। নীলকণ্ঠ চলে গেলে বেনুদা আবার ডুব দিল ঢাউস সেই বইটায়, আর আমি চলে এলাম ঘরে। ঘটনাটা 1979। ডায়েরিটা খুঁজে বের করে কেসটার ডিটেলস বের করে বসে পড়লাম জমিয়ে রঙ্গর রঙ্গমঞ্চ লিখতে। দিনটা ছিল 17ই জানুয়ারি। সন্ধ্যেবেলা আমি, বেনুদা আর নিশিকান্ত বাবু বসেছিলাম বেনুদার ঘরে। তার ঠিক আগের দিনই বেনুদা একটা বেশ জটিল কেস সলভ করেছে। ওর কাছে টাকাও ছিল বেশ কিছু, ফলে ওর মন মেজাজ দুটোই দারুণ ভালো ছিল। তখন আবার নীলকণ্ঠেরও একটা বই, নামটা ছিল ইয়েতির খোঁজে প্রলয় সোম। এর 3টে এডিশনও বিক্রি হয়ে গেছে 1 মাসেই। পাঠক মহলে দারুণ খাতিরও পেয়েছিল বইটা। সত্যি বেশ লিখেছিলেন নীলকণ্ঠ বইটা, যদিও তাতে বেনুদার যে অনেকটা অবদান ছিল সেটা নিশিকান্তবাবু এখনো স্বীকার করেন। তার মতে, মশাই আপনি না থাকলে হিমালয়ের অত খুঁটিনাটি বিবরণ জানা আমার জন্য জাস্ট ইম্পসিবল ছিল। সাধে কি বলি, আপনি আমার ফ্রেন্ড, গাইড অ্যান্ড ফিলোসফার। যাই হোক, সময়টা তখন বেশ ভালোই ছিল। আর এমন সময় হলেই সবার আগে আমাদের 3 মাস্কেটিয়ার্সের মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়া। সেবারেও তাই এলো। কথাটা প্রথম আমিই বলেছিলাম। আচ্ছা বেনুদা, বলছি অনেকদিন তো নতুন কোথাও যাওয়া হয়নি, তা এখন তো তোমার হাতে কোনো কেস নেই, আর নিশিকান্তবাবু নতুন লেখা শুরু করেননি, কোথাও ঘুরে এলে হতো না? অপু ভাইয়া কিন্তু কথাটা খারাপ বলেনি, আমি তো রাজি আছি। আপনি কি বলছেন বেনুবাবু? বেনুদা তার সহজাত ভঙ্গিতে ইজি চেয়ারে হেলান দিয়ে চারমিনারে টান দিচ্ছিল। ও তখন বলল, কথাটা মন্দ নয়, আর হাতে তেমন কাজও নেই, ঘুরে এলেই হয়। কথাটা শোনা মাত্র আমার আর নিশিকান্তবাবুর চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এর ঠিক পরেই নিশিকান্তবাবু আর আমার মধ্যে শুরু হলো জোর তর্ক। তর্কের বিষয় কোথায় যাওয়া হবে। নিশিকান্তবাবু বললেন, এবারে জঙ্গলে যাওয়া যাক। আর আমি বললাম, না না, জঙ্গল নয়, পাহাড়ে যাওয়া হবে। আমাদের দুজনের তর্কটা বেশ কিছুক্ষণ চলেছিল। দুজনের কেউই দমবার পাত্র নই। বেনুদা চুপ করেই ছিল। আমাদের তর্ক আরো কিছুক্ষণ চলার পর এক সময় ও বলল, আহা, হচ্ছেটা কি? তোরা দুজনেই আবার বাচ্চা হয়ে গেলি নাকি? তারপর একটু থেমে বলল, নিশিকান্ত বাবু, আপনি বলছেন জঙ্গলে যাওয়া হোক, আর অপু বলছিস পাহাড়, তাই তো? হ্যাঁ। বেনুদার ঠোঁটের কোণে একটা হালকা হাসি দেখতে পেলাম। বলল, আচ্ছা, তাহলে যদি দুটোই আছে এমন জায়গায় এবার যাওয়া হয়? আমি আর নিশিকান্তবাবু দুজনেই চুপ, তাকিয়ে আছি বেনুদার দিকে। ও আবার বলল,
কোনো পাহাড়ি জঙ্গলে গেলে কেমন হয় বলতো? তাও করা যেতে পারে, বেশ লাগবে, অ্যাডভেঞ্চারটাও ভালো হবে বলে তাকালাম নিশিকান্ত বাবুর দিকে। তিনি একটু কিন্তু কিন্তু করলেন প্রথমে, তারপর বললেন, পাহাড়ি জঙ্গলে গেলেও হয়, তবে আমি ভাবছিলাম ওই সুন্দরবনের দিকে গেলেও হতো। কিন্তু আপনি যখন বলছেন তখন পাহাড়ি কোনো জঙ্গলেই যাওয়া যাক। তা বেনুবাবু, আপনার স্টকে এমন কোনো জায়গা আছে নাকি? বলে তাকিয়ে রইলেন বেনুদার দিকে। আমিও কৌতূহল ভরা চোখে তাকালাম বেনুদার দিকে। বেনুদা তখন সিগারেটের দগ্ধাবশেষ অ্যাস্ট্রেতে গুঁজে বলল, আছে আছে। আছে? হ্যাঁ আছে। আচ্ছা অপু, আমার বন্ধু নীলাম্বরকে তোর মনে আছে? নীলাম্বর ব্যানার্জি বেনুদার ছোটবেলার বন্ধু। বেনুদার এই বন্ধুটাকে আমি খুব বেশি দিন আগে থেকে চিনতাম না। আগের বছর অর্থাৎ 78-এ পুজোর সময় হঠাৎ একদিন বেনুদার সাথে তার দেখা হয়ে যায় রাসবিহারী অ্যাভিনিউর কাছে। তখন বেনুদার কাছ থেকেই জেনেছিলাম নীলাম্বর বাবু আর ও একসাথেই স্কুলে পড়তো, বেশ ভালো বন্ধুত্বও ছিল ওদের। এরপর হাই স্কুলের পরে দুই বন্ধুর মধ্যে দূরত্ব বাড়ে। বেনুদা কলকাতায় থেকে যায় আর নীলাম্বর বাবু কোথায় চলে গিয়েছিলেন সেটা বেনুদা জানতো না। বহু বছর পরে ওই পুজোয় দেখা হয় ওদের। আমি বললাম, হ্যাঁ মনে আছে, নীলাম্বর ব্যানার্জি, আগের বছর পুজোয় দেখা হয়েছিল। জানি বললাম বটে, তবে আগে যতটা বলেছি তার থেকে বেশি আমি কিছু নীলাম্বর বাবু সম্পর্কে জানি না। এমনকি তিনি এখন কোথায় আছেন তাও জানতাম না। কিন্তু ঘুরতে যাওয়ার কথা থেকে হঠাৎ কেন যে বেনুদা তার সেই বন্ধুর কথায় চলে গেল সেটা আমি বুঝতে পারলাম না। তাই আবার বললাম, কিন্তু এখন? আছে, কারণ আছে। এখন আমি কেন নীলাম্বরের কথা বলছি সেটাই জানতে চাইছিস তো? আমি কিছু না বলে শুধু ওপর নিচে মাথা নাড়ালাম। নিশিকান্ত বাবু নীলাম্বর বাবু সম্পর্কে কিছুই জানতেন না। তিনি বোকার মতো একবার আমার দিকে আর একবার বেনুদার দিকে তাকাচ্ছিলেন। বেনুদা বলল, নীলাম্বরের কাছ থেকে শুনেছিলাম সে এখন হোটেল বিজনেস করছে, বেশ চলছে তার ব্যবসা। ভারতের বেশ কিছু ভালো ভালো টুরিস্ট স্পটে সে হোটেল করেছে। তা আপনার সেই বন্ধু কোনো পাহাড়ি জঙ্গলেও হোটেল বানিয়েছেন নাকি? করেছে। ও এখন সেখানেই থাকে, বাকি জায়গার হোটেলগুলো কর্মচারী দিয়ে দেখাশোনা করায়। নেম অফ দ্য প্লেস? গলায় সাহেবী ভাব ফুটিয়ে জিজ্ঞাসা করলেন নিশিকান্ত বাবু। রঙ্গ। আমার আর নিশিকান্ত বাবুর মুখের ভাব পরিবর্তন হলো নামটা শুনে। এমন নাম আবার হয় নাকি? বিষয়টা আমাদের দুজনের গলাতেই ফুটে উঠল। প্রায় একসাথেই বললাম, রঙ্গ? বেনুদা দেখলাম হালকা হাসল, বলল, ইয়েস, রঙ্গ। 20শে জানুয়ারি সোমবার। রঙ্গতে পৌঁছেছি আজ সকালেই। সেদিন বেড়াতে যাওয়ার কথা হওয়ার পরেই বেনুদা ওর বন্ধু নীলাম্বরদাকে গতকালই ফোন করেছিল, জানিয়ে দিয়েছিল আমরা আসছি। শুনে তো নীলাম্বরদা বেজায় খুশি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে বলল। আমরাও দেরি করিনি, টিকিট বুক করা হলো পরের দিনই। গতকাল রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আমরা সকালবেলায় হাজির হলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। নীলাম্বরদা গাড়ি নিয়ে এসেছিলেন স্টেশনে, সেখান থেকে গাড়িতেই আমরা এসেছি রঙ্গতে। পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ছোট্ট একটা মনোরম পাহাড়ি গ্রাম রঙ্গ, এবং আরামের জন্য উপযুক্ত জায়গা এই রঙ্গ। এই ছোট্ট মনোরম গ্রামটা একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত। চালসা পেরিয়ে চাপড়ামারি এবং গৌর নিবাস হয়ে আমরা যখন পৌঁছলাম রঙ্গতে তখন বেলা হয়ে গেছে। কুয়াশার চাদর ফুঁড়ে রোদ উঁকি দিচ্ছিল। ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল চারিদিক। সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম এই রঙ্গ। অল্প কয়েকটা মাত্র ঘর বাড়ি গোটা জায়গা জুড়ে। বাড়িগুলো সুন্দর করে সাজানো কাঠের তৈরি। অত্যন্ত শান্ত ও নিস্তব্ধ গ্রামটা। রাস্তার দুই ধারে বাঁধানো আছে ফুল গাছের বেড়া। সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা গ্রামটা যেন পাহাড়ের খাঁজে লুকোনো একখণ্ড সবুজ রুমাল। গ্রামের একদিকে ধার বরাবর সুঠাম লম্বা লম্বা গাছের সারি, আর অন্যদিকে আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ উঁচু পাহাড়। পাহাড়ের কোলেই নীলাম্বরদার হোটেল, তবে আমাদের থাকার ব্যবস্থা সেখানে হয়নি। বেনুদা
নীলাম্বরদাকে বারবার বলেছিল যে আমরা নির্দিষ্ট খরচ দিয়েই হোটেলে থাকতে চাই, কিন্তু নীলাম্বরদা কোনো কথাতেই কান দেয়নি। হোটেলের পাশেই নীলাম্বরদার 4 কামরার দোতলা একটা বাড়ি আছে, সেখানেই ওপরের তলার 2টো ঘরে আমাদের 3 জনের থাকার ব্যবস্থা হয়েছে। একটাতে আমি, বেনুদা, আর অন্য ঘরটায় নীলকণ্ঠ। দোতলার বারান্দা থেকেই ঘন পাহাড়ি জঙ্গল দেখা যায়, শোনা যায় অনেক নতুন নতুন পাখির ডাক, দেখা যায় দূরে পাহাড়ের সাথে মেঘের দলের খেলা, দেখা যায় সবুজের মাঝে মাঝে মাথা তুলে থাকা রঙিন কাঠের ছোট ছোট কয়েকটা বাড়ি। প্রত্যক্ষ করা যায় প্রকৃতির অপার সৌন্দর্য। দূরের পাহাড়গুলোর দিকে যতক্ষণ ইচ্ছে তাকিয়ে থাকা যায়, বুক ভরে বড় বড় দম নেওয়া যায়। আজ আর বিশেষ কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এই রঙ্গ গ্রামটাই একটু ঘুরে দেখেছি আমরা 3 জনে। নীলাম্বরদা আজ একটু ব্যস্ত ছিল, তাই আমাদেরকে সে আজ আর সময় দিতে পারেনি। তবে সে কথা দিয়েছে আগামীকাল থেকে সে সারাক্ষণ আমাদের সাথেই থাকবে। ঠিক করা হয়েছে আগামীকাল থেকেই আমরা ঘোরাঘুরি শুরু করব। আজ সকালে এখানে আসার পর অল্প কিছু খেয়ে আমরা একবার বেরিয়েছিলাম, তারপরে আরেকবার বেরিয়েছিলাম বিকেলে। তবে সেও সন্ধে হওয়ার আগেই 2টো টি গার্ডেন, জল ঢাকা নদী, পিটুনিয়া, গ্ল্যাডিওলা আর অর্কিডের বাগান দেখে ফিরে এলাম বাড়িতে। আমরা ফেরার কিছুক্ষণের মধ্যেই নীলাম্বরদাও ফিরে এলো। দিনের আলো ততক্ষণে নিভে গেছে। এবারে নীলাম্বরদার বাড়ির ড্রয়িং রুমের জ্বলন্ত ফায়ারপ্লেসের পাশে বসলো আমাদের আড্ডা। না, সে আড্ডা মোটেও ছোট ছিল না। আমি, বেনুদা, নীলাম্বরদা, ঋষিকান্ত বাবু ছাড়াও আরো 4 জন ছিলেন আমাদের আড্ডায়। প্রথমে যিনি এলেন তাকে দেখে মনে হলো তার বয়স 30-এর বেশি নয়। বেনুদার মতো অতটা না হলেও বেশ লম্বা, ফর্সা তার গায়ের রং, চুলে একটা লালচে আভা, পাতলা ফ্রেমের চশমার তলায় তার বুদ্ধিদীপ্ত চোখ, চোখের মণি দুটো কালো নয়, নীলচে। দেখলে বিদেশি বলে ভুল হয়। তার সাথেই এলেন আরো একজন, সেই ব্যক্তি বেশ বেটে, মোটা সোটা ব্যক্তি। এনার গায়ের রঙও বেশ ফর্সা, মাথায় একটা বড় টাক, মুখটা ফোলা মতো, অনেকটা পেঁপের মতো, নাকের তলায় মোটা মতো গোঁফ, অনেকটা নিশিকান্ত বাবুর মতো। তবে এনার গোঁফের চুলে পাক ধরেছে। বয়স দেখে মনে হলো এই 50-এর মতো হবে। নীলাম্বরদা আমাদের পরিচয় করিয়ে দিল। কম বয়সী ব্যক্তিকে দেখিয়ে সে বলল, ইনি হচ্ছেন ডক্টর বলরাম মিশ্র, বেশ বড় একজন হার্ট স্পেশালিস্ট। এরপর বেটে ব্যক্তিকে দেখিয়ে সে বলল, আর ইনি হচ্ছেন দীনেশ গোয়েঙ্কা। এনার হবিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ইনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। কথাটা শুনেই নিশিকান্ত বাবু বিস্ময় ভরা গলায় বললেন, ভূতান্বেষী। এরপর নীলাম্বরদা আমাদের পরিচয় দিল। বেনুদার পরিচয় জানার পর দীনেশবাবু বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ভাষা মিশিয়ে বললেন, अरे व्हाट अ कोइंसिडेंट, हमारा और आपका काम में बहुत मिल আছে দেখছি। आप भी इन्वेस्टिगेटर, हम भी इन्वेस्टिगेटर। सिर्फ आप क्रिमिनल पकड़ते हैं और हम पकड़ते हैं भूत। নিশিকান্ত বাবু দেখলাম চোখ দুটো গোল গোল করে বসে আছেন। ভয় ভয় গলায় তিনি বললেন, আপনি ভূত ধরেন? এখনো কটা ধরেছেন? এবারে দীনেশবাবু হাসি থামিয়ে বললেন, नहीं এখনো একটাও ধরিনি, তবে ভূত के साथ मुलाकात হয়েছে বহুত বার। নিশিকান্ত বাবু একই রকম গোল গোল চোখ করে বললেন, বাব্বা, ভূতের সাথে মোলাকাত? আমি আর বেনুদা নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করে একটু হাসলাম। নিশিকান্ত বাবু যে ভূতে কি প্রচন্ড ভয় পান সেটা আমি আর বেনুদা দুজনেই খুব ভালো করেই জানি। বেনুদা এবারে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলো, তা বলরাম বাবু, আপনি কি এখানেই থাকেন? আগে হ্যাঁ, কিছুটা দূরেই আমার বাড়ি। আচ্ছা, এখানে তো লোকজন তেমন নেই, এটা আপনার পসারের উপর কোনো প্রভাব ফেলে না? অ্যাকচুয়ালি গৌরনিবাসে আমার 2টো চেম্বার আছে। শিলিগুড়ির একটা হসপিটালেও আমি প্র্যাকটিস করি। সমস্যা কিছু হয় না, বেশ ভালোই চলছে। আর এখানে থাকি অন্য কারণে। শিলিগুড়িতেও আমার একটা বাড়ি আছে, কিন্তু এই জায়গাটা এত শান্ত আর সুন্দর যে এই জায়গা ছেড়ে আর যেতে পারি না। আমাদের আড্ডা চলছে।
দীনেশবাবু তার কিছু রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলছেন, এমন সময় আরো দুজন এলেন আমাদের আড্ডায়। একজন জোয়ান পুরুষ মানুষ আর একজন বেশ বৃদ্ধ। এই বৃদ্ধ ব্যক্তিটাকে আমি, বেনুদার, নিশিকান্তবাবু তিনজনেই খুব ভালো করে চিনি। বীরেন্দ্র লাহিড়ী, লেখক বীরেন্দ্র লাহিড়ী, বেশ নামকরা লেখক। ভূতের গল্প লেখায় তার জুড়ি মেলা ভার। এমন একজন মানুষকে যে এরকম ভাবে আচমকা দেখতে পাবো, সেটা আমরা তিনজনের কেউই ভাবতে পারিনি। তিনজনেই উঠে দাঁড়ালাম। লাহিড়ী বাবুর কাছে গিয়ে একে একে প্রণাম করলাম আমরা। নীলাম্বরদার কাছ থেকেই জানতে পারলাম লাহিড়ী মশাই এই মাস চারেক হলো এখানে থাকছেন তার ভাইপো অনিরুদ্ধ লাহিড়ীর সাথে। তার সাথে থাকা জোয়ান ব্যক্তিটি তার ভাইপো। আমাদের গল্প আড্ডা চলল রাত প্রায় 9টা পর্যন্ত। আশেপাশে দেখার মতো অনেক জায়গার কথাও শুনেছি। জলঢাকা ব্রিজ, ঝালং ভিউ পয়েন্ট, পাহাড়ি ছোট্ট আর একটা গ্রাম প্যারেন, ভুটানের সীমান্তে ভারতের শেষ জনপদ বিন্দু, আরো অনেক জায়গা। ইচ্ছে আছে কাল সেসবের মধ্যে কয়েকটা জায়গায় ঘুরে আসবো। ও, একটা কথা লিখতেই ভুলে গেছি। আরেকটা দারুণ ইন্টারেস্টিং খবর পেয়েছি। রঙ্গ থেকে বিন্দুর দিকে যাওয়ার পথে নাকি একটা খুব পুরনো কটেজ পড়ে। এনরিক ওয়াটসন নামের এক সাহেব সেই কটেজটা তৈরি করেছিলেন। সেখানে নাকি কোনো এক অতৃপ্ত আত্মা আছে। সেই কটেজে নাকি কেউ থাকতে পারে না। আঞ্চলিক লোকেরাও নাকি মাঝে মধ্যে ওই কটেজ থেকে কোনো এক নারীর প্রচন্ড চিৎকার শুনতে পেয়েছে। দীনেশবাবু এখানে এসেছেন ওই বাড়িটা নিয়ে রিসার্চ করতে। ঠিক করেছেন আজ রাতটা তিনি ওই কটেজেই থাকবেন। ভদ্রলোক যাওয়ার আগে আমাদের বলে গেছেন, আরে आप लोग भी चलिए हमारे साथ, নাইট স্টে হবে, বেশ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের। কি বলেন, যাবেন নাকি? না না, আপনি আজ ঘুরে আসুন। আমরা আশপাশটা একটু ঘুরে নিই, তারপর একদিন কাটানো যাবে না হয়। কি বলেন নিশিকান্ত বাবু, আপনি যাবেন তো? ভূতের ব্যাপার উঠতেই নিশিকান্তবাবুর মুখটা দেখলাম ছোট হয়ে গেল। আমতা আমতা করে তিনি বললেন বটে, হ্যাঁ মানে সে যাওয়া হবে না হয়। তবে বেশ বুঝতে পারছিলাম প্রস্তাবটা তার মোটেও মনে ধরেনি। ভূতে যে তিনি বেজায় ভয় পান সেটা লোকাতেই তিনি কথা বলেছেন। কষা মাংস আর পরোটা দিয়ে ডিনার করেছি কিছুক্ষণ আগে। নিশিকান্তবাবু আর নীলাম্বরদা যে যার ঘরে চলে গেছে। আমি আর বেনুদাও চলে এসেছি আমাদের ঘরে। নীলকণ্ঠ ভয়টা বেশ ভালোই পেয়েছেন। নিজের ঘরে যাওয়ার আগে আমায় একবার চাপা গলায় বলেছেন, অপু ভাইয়া, বলছিলাম আজ আমার সাথে থাকো না। আমি তাকে যা হোক করে বুঝিয়ে ঘরে পাঠিয়েছি। এখন কম্বলের তলায় শুয়ে ডায়েরি লিখছি। বেনুদা পাশে একটা বই পড়ছে। ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে, ঘুমও পেয়েছে খুব। আজ এই পর্যন্তই থাক। কাল আবার সকাল সকাল উঠতে হবে। পাহাড়ে সূর্যোদয় দেখার মজাই আলাদা, সেটা থেকে বঞ্চিত আমি হতে চাই না। 21শে জানুয়ারি, মঙ্গলবার। এখন দুপুর 3:30। দোতলার বারান্দাটায় বসে ডায়েরি লিখছি। রঙ্গতে আমরা এসেছি সবে একদিন। ইচ্ছে ছিল জায়গাটা ভালো করে ঘুরে দেখব, কিন্তু আমাদের কপালে সে সুখ নেই। এবারেও আমরা জড়িয়ে পড়েছি একটা রহস্যের জালে। তবে এবারের রহস্যটা একেবারেই স্বাভাবিক নয়, বেশ অন্যরকম। এবারের ঘটনার সাথে অলৌকিকতার একটা যোগ আছে। আমার মতে খুব তাড়াতাড়ি এই জাল ছেড়ে আমরা বেরোতে পারবো না। এক কথায় এবারে ঘুরতে আসাটাও বিফলে যাচ্ছে না। এবারেও মনে হচ্ছে বেনুদাকে তার মগজাস্ত্রের প্রয়োগ করতেই হবে। ভাইয়া, একটা ব্যাপার লক্ষ্য করেছো? আমরা তিনজনে যেখানেই যাই রহস্য কেমন আমাদের তাড়া করে আসে। এবারে আবার অশরীরী খুনি, রাম 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 রাম। এবারে ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না, বুঝলে। এসব ভূত প্রেতের সাথে আমরা রক্ত মাংসের মানুষ কি পারবো? নিশিকান্তবাবুর কথাগুলো আমিও ভেবে দেখেছি। তিনি খুব ভুল কিছু বলেননি। সত্যি ব্যাপারটা খুব অদ্ভুত। কোনো কেসের ব্যাপার ছাড়া আমি এমনি ঘুরতে গেলেও বেশিরভাগ সময় আমরা কোনো না কোনো রহস্যের সাথে জুড়ে যাই। সেই শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে যেমন রাঘব রায়ের গুপ্তধনের সাথে জড়িয়ে পড়লাম। তবে এবারের ব্যাপারটা সেবারের থেকে অনেকটা জটিল। সেবারে তবু কালপ্রিট একজন মানুষ ছিল, কিন্তু এবারে তো ব্যাপারটা তেমন নয়। বেনুদা গম্ভীর গলায় বলেছে, কাজটা ভূতের নাকি মানুষের সেটা এখনই বলতে পারছি না।
তবে ব্যাপারটার ভিতরে একটা গভীর রহস্যের গন্ধ আমি পাচ্ছি। আমি ভূতে ভয় খুব একটা পাই না বটে, কিন্তু একেবারে অবিশ্বাসও করি না। বেনুদা একবার যখন রহস্যের গন্ধ পেয়েছে ও নির্ঘাত এই রহস্যের শেষ দেখে ছাড়বে, কিন্তু ব্যাপারটা যদি সত্যি সত্যি ভৌতিক হয় তাহলে কি এই রহস্যের সমাধানও করতে পারবে? আমার বুক এখন থেকেই ঢিপ ঢিপ করছে, সারা গায়ে কাঁটা দিচ্ছে, জানি না কি হবে। এবারে আদেও কি আমরা জিতবো কে জানে। যাই হোক, ঘটনাগুলো প্রথম থেকে লিখে রাখছি। এমন অদ্ভুত রহস্যের মুখোমুখি এর আগে আমরা তিন মূর্তি কখনো হইনি। আজ সকালে ঘুম থেকে উঠেছি ঠিক 5টায়। উঠে দেখলাম বেনুদা আমার আগে উঠে যোগ ব্যায়াম করছে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখলাম নিশিকান্তবাবু রেডি হয়ে চলে এসেছেন। ঠান্ডাটা বেশ পড়েছে। বেনুদার ব্যায়াম শেষ হলে আমরা তিনজনে এসে বসলাম ব্যালকনিতে। রেলিংয়ের ওপারে তখন ভোরের কুয়াশা খেলা করে বেড়াচ্ছে গোটা রঙ্গ জুড়ে। নীলাম্বরদার এই বাড়িটা একটা পাহাড়ের একেবারে গা ঘেঁষে। এর দোতলার ব্যালকনিটা থেকে গোটা জায়গাটাই প্রায় দেখা যায়। দূরে দেখা যায় সারি সারি বরফের চাদরে ঢাকা পাহাড় চূড়া। তাদের মাথায় সূর্যের আলো পড়ে সেগুলো হীরের মতো চকচক করছে। কাছের জঙ্গলে ঢাকা পাহাড়গুলোর রং কিন্তু সকালে পুরো সবুজ থাকে না। কুয়াশা আর মেঘের ফাঁকে ফাঁকে তখন উঁকি দেয় কালচে সবুজ রঙের পাহাড়গুলো। ধীরে ধীরে বেলা বাড়লে, দিনের আলো বাড়লে, কুয়াশার জাল কাটলে আবার স্পষ্টভাবে দেখা দেয় সবুজ পাহাড়গুলো। শত শত পাখির কিচিরমিচির ডাকে জেগে ওঠে গোটা জায়গাটা। বারান্দায় বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে আমরা কুয়াশা, মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা, প্রকৃতির ধীরে ধীরে রূপ পরিবর্তন দেখছি আর নানান পাখির মিষ্টি সুর শুনছি। দেখলাম নীলাম্বরদা ঘুম জড়ানো চোখ ঘষতে ঘষতে এসে আমাদের পাশে বসল। এরপর বেয়ারাকে ডেকে আরেক কাপ কফি আনাবার জন্য বলল। কফি এলে তাতে চুমুক দিয়ে নীলাম্বরদা বলল, বুঝলি বরেন, আজ থেকে অল টাইম তোদের সাথেই থাকছি। রক্তিমকে ডেকে দিয়েছি কদিনের জন্য, ও এসে পড়বে আর কিছুক্ষণ পরেই। তারপর হোটেলটা কদিনও দেখবে আর আমি তোদের গাইড হয়ে যাব। রক্তিম মানে? আমাদের সেই ছোট্ট রকাই? হ্যাঁ, তবে সে আর সেই ছোট্ট রকাই নেই। তাকে দেখলে আমার থেকেও বয়সে বড় বলে মনে হয়। তাকে দেখলে তুই তো চিনতে পারবি না। সেই রোগা রকাই আর নেই কিন্তু এখন। তোর মতো লম্বা চওড়া এখন হয়ে গেছে, মোচা গোপ আর চাপ দাড়ি রেখেছে। বলিস কি রে? তাহলে এখন শুধু বোলিং করতে বললে করবে না বলছিস? হ্যাঁ। নীলাম্বরদা হাসতে হাসতে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় দোতলায় ওঠার সিঁড়ি থেকে বুটের খটখট শব্দ এলো। আমরা তাকালাম সেদিকে। একজন বেশ লম্বা চওড়া ব্যক্তি এসে দাঁড়ালেন আমাদের সামনে। ব্যক্তির মোচা গোঁফ আর চাপ দাড়ি, চোখে একটা পাতলা ফ্রেমের চশমা। বেনুদা এবারে নীলাম্বরদার দিকে তাকিয়ে বলল, এটাই কি তাহলে মিস্টার রক্তিম ব্যানার্জি? হ্যাঁ, ঠিক ধরেছিস বরেন। এরপর রক্তিমদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি চিনতে পারছিস? আরে চিনতে পারবো না আবার? বরেন্দা তো নিউজ পেপারে তো প্রায়ই দেখতে পাই। এরপর নীলাম্বরদা আমার আর নিশিকান্ত বাবুর পরিচয় রক্তিমদাকে দিতে গেলে সে বলল, আরে আমি এদের তিনজনকেই চিনি। নীলকণ্ঠবাবুর আমি একজন নিয়মিত শ্রোতা, আর অপরাজিতাকেও আমি চিনি। এরপর সে আমাকে উদ্দেশ্য করে বলল, তবে আমি কিন্তু অত বড় নাম বলতে পারবো না, আমি ওই অপু বলেই ডাকবো। আমি স্মিত হেসে সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ নিশ্চয়ই, তবে আমিও কিন্তু তোমায় রকাইদা বলে ডাকবো। আমার কথাটা শুনে রকাইদা দেখলাম একটু চুপ করে গেল। তারপর তার দাদার দিকে ফিরে মুখে নকল একটা দুঃখ ফুটিয়ে বলল, এদের সব বলে দিয়েছিস? সবাই হো হো করে হেসে উঠলাম কথাটা শুনে। রকাইদাও হেসে আমাকে বলল, হ্যাঁ হ্যাঁ, ওই নামেই ডাকিস, এখনো ওটাই আমার ডাক নাম। এরপর টোস্ট, অমলেট, কলা দিয়ে ব্রেকফাস্ট করে আরেক দফা কফি খেয়ে বেনুদা আর নিশিকান্ত বাবু নীলাম্বরদার সাথে বেরোলাম জায়গাটা দেখতে। ঠিক করা হলো আজ প্রথমে জলঢাকা ব্রিজ দেখে ঝালং হয়ে বিন্দুতে যাওয়া হবে। পথে সেই ভুতুরে কটেজটাও দেখা হয়ে যাবে, আর দীনেশবাবু থাকলে তাকে তুলে নেওয়া হবে।
সেই মতোই বেরোনো হলো। সবুজ পাহাড়ের গায়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলতে শুরু করলো আমাদের গাড়ি। কি অপূর্ব চারিদিকের দৃশ্য! গাড়ির ভেতর থেকে দূরে যত দূর চোখ যায় শুধু পাহাড়ের চূড়া, ঘন সবুজের আস্তরণে ঢাকা চারিদিক। কোথাও কোথাও দূরে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে ছোট ছোট ঝর্ণা, তবে সেগুলো থেকে কিন্তু জল পড়ছে না। আগের দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তাতেই সেই ঝর্ণাগুলো জমে গেছে। তাদের ওপর সূর্যের আলো পড়ে সেগুলো চকচক করছে। পাহাড়ের গায়ে গজিয়ে আছে রং বেরঙের নানা অর্কিড, তার সাথে নানান পাখির ডাক, সব মিলিয়ে দারুণ লাগছিল জায়গাটা। রাস্তা দেখলাম বেশ নির্জনই থাকে, মাঝে মধ্যে দু একজন মানুষকে দেখা যাচ্ছিল পথে। নীলাম্বরদা বেশ ভালোই গাড়ি চালায়, পাহাড়ি আঁকা বাঁকা পথে বেশ ভালোই গাড়ি চালাচ্ছিল সে। জলঢাকা ব্রিজ দেখে ঝালংয়ের দিকে যাওয়ার সময় নীলাম্বরদা বলল, ভুটান বর্ডারের কাছে ভারতের শেষ গ্রাম এই বিন্দু। দারুণ জায়গা, গেলে আর ফিরতে ইচ্ছে করবে না। সবসময় মেঘ ঢেকে রাখে জায়গাটাকে, একেবারে স্বর্গরাজ্য, বুঝলি বরেন? বাবা, তাহলে তো সব সময় ইন্ডিয়ান আর্মি পাহারা দিচ্ছে, তা আমাদের সেখানে যেতে দেবে? হ্যাঁ, যেতে দেবে না কেন, তবে ছবি তোলা বারণ, আর গাড়িতে করে সেখানে যাওয়া যাবে না। মাঝে বেশ অনেকটা পথ পায়ে হেঁটেই যেতে হবে। বলা ভালো, রীতিমতো পাহাড়ে ট্রেকিং করেই যেতে হবে। ওদের কোনো সমস্যা নেই তো? বেনুদা জানালো যে আমাদের কোনো সমস্যাই নেই, কিন্তু নিশিকান্ত বাবু উত্তর না দিয়ে আরেকটা প্রশ্ন করলেন। এক্সকিউজ মি প্লিজ, ট্রেকিং মানে কি পাহাড়ে চড়তে হবে বলছেন? না না, দড়ি বেঁধে পাহাড় চড়া নয়, তবে খাড়াই বেশ অনেকটা পথ পায়ে হেঁটে উঠতে হবে। ও, দেন নো প্রবলেম। কিন্তু আমরা বিন্দু পর্যন্ত যেতে পারলাম কই? তার আগেই তো খবরটা এলো। জলঢাকা ব্রিজ থেকে ঝালং যাওয়ার পথেই খবরটা আমরা পেলাম। পথে একটা চা বাগানের সামনে পথের পাশে একটা চায়ের দোকান ছিল, সেখানেই চা খেতে গিয়ে আমাদের খবরটা দিল দোকানদার। জায়গাটা ছোট, জনসংখ্যাও কম, প্রত্যেকেই প্রত্যেককে চেনে। নীলাম্বরদাও দোকানে ঢুকলে দোকানদার তাকে বলল, सलाम साहब। আরে বিমল, ভালো আছো তো? চারটে চা দাও দেখি। চা দিতে এসে দোকানদারই চাপা স্বরে বলল, साहब एनरिक साहब के कॉटेज में क्या हुआ सुने? আমরা চারজনেই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। দেখলাম তার চোখে মুখে কেমন যেন একটা ভয় ভয় ভাব। বেনুদা আর নীলাম্বরদা নিজেদের মধ্যে একবার চোখ চাওয়াচাই করলো, আমি আর নিশিকান্ত বাবু করলাম। তারপর নীলাম্বরদা জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? আমি তো কিছু শুনিনি। এরপর দোকানদার গোল গোল চোখ করে থেমে থেমে যা বলল তা কিছুটা এই রকম। গতকাল একজন লোক ওই বাড়িতে রাত কাটাতে গিয়েছিল। লোকটা বেশ কয়েকদিন ধরেই বাড়িটার কাছে ঘোরাঘুরি করছিল, লোকজনকে জিজ্ঞাসাবাদও করতেন বাড়িটা নিয়ে। সেই লোকটাই কাল ওই বাড়িতে রাত কাটাতে গিয়েছিল। আশেপাশের লোকজনের কয়েকজন ব্যাপারটা জানতে পেরে অনেক করে ব্যক্তিকে কটেজে রাত কাটাতে বারণ করেছিল, কিন্তু তিনি কিছু না শুনে কাল রাতে গিয়েছিলেন কটেজটায়। কৌতূহলবশত আজ সকালে 4-5 জন স্থানীয় লোক একসাথে সেই কটেজের সামনে গিয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পায় না। এরপর তারা আরও কয়েকজনকে জোগাড় করে ঢোকে সেই কটেজে। দরজা খোলাই ছিল। কটেজের ভেতরে গিয়েই তারা দেখতে পায় সেই ব্যক্তির লাশ পড়ে আছে কাঠের মেঝেতে। স্থানীয়রা ভয় পেয়ে তখনই সেখান থেকে পালায়। তারপরে কি হয়েছে সেটা সেই দোকানদার আর জানে না। এটুকু সে জেনেছে কিছুক্ষণ আগে চা বাগানে কাজ করতে আসা এক শ্রমিকের কাছ থেকে। স্থানীয়দের বিশ্বাস লোকটাকে ওই কটেজের ভূতই মেরেছে। কথাটা শোনা মাত্রই আমার মাথায় বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠল একটা নাম, প্যারানর্মাল ইনভেস্টিগেটর দীনেশ গোয়েঙ্কা। বাকিদের মুখের দিকে তাকালাম। নীলাম্বরদার মুখে চিন্তার ছাপ, বেনুদার কপালেও পড়েছে গভীর চিন্তার ভাঁজ। শুধু চিন্তা দেখলাম না, নীলকণ্ঠর চোখে মুখে দেখলাম তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে, কাঁপছে তার তলার ঠোঁটটা। তার চোখে মুখে তখন ভর করেছে একটা ভয়, একটা আতঙ্ক। আমি নিশ্চিত তখন তিনি রাম নাম জপ করছিলেন। ঘটনাটা ঘটেছে কখন, মানে লোকজন জানতে পারে কখন? ব্যাপারটা স্থানীয়রা জেনেছে সকাল 7টার দিকে। বেনুদার সাথে সাথে ওর রিস্ট ওয়াচটা দেখলো। আমিও তাকালাম আমার হাত ঘড়িটার দিকে, তখন বাজে ঠিক 9:30। বলেন, এবার যাবি নাকি? চল তাহলে এখনই বেরিয়ে পড়ি।
এরপর কটেজে পৌঁছে আমরা দেখলাম কটেজের বাইরে লোকজনে মোটামুটি একটা ভিড় জমেছে, তবে তেমন বেশি লোকজন নেই। এটাই যদি কলকাতায় হতো তাহলে আমি নিশ্চিত পুলিশ দিয়ে লোক ঠেকাতে হতো। আমরা গিয়ে লোকজনকে কিছু জিজ্ঞাসা করলাম না, সোজা চলে গেলাম কটেজের ভেতরে। বাইরে একটা জিপ গাড়ি দেখেছিলাম, ভেতরে গিয়ে বুঝলাম সেটা পুলিশের। কটেজে ঢুকে প্রথম ঘরটার সামনে দাঁড়িয়ে আছে 3 জন কনস্টেবল। আমরা সেই ঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। দেখলাম কাঠের মেঝের ওপর পড়ে আছে মৃতদেহটা। বেঁটে গোলগাল দেহটা একেবারে নিথর হয়ে 4 হাত পা খেলিয়ে পড়ে আছে। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে, যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে কোটর থেকে। সেই চোখের দিকে একবার তাকালে আবার দ্বিতীয়বার তাকানো যায় না। মৃত্যুর আগে তিনি কিছু দেখে যে প্রচন্ড ভয় পেয়েছিলেন সেটা সেই 2 চোখে একদম স্পষ্ট। আমাদের ধারণাই ঠিক ছিল, মৃতদেহটা দীনেশ গোয়েঙ্কার। মৃতদেহের সামনে দাঁড়িয়ে ঝুঁকে মৃতদেহ পরীক্ষা করছেন একজন অফিসার। দেখে মনে হলো তার বয়স 35-এর বেশি হবে না, বেশ সুশ্রী চেহারা তার। আমরা গিয়ে দাঁড়াতেই সেই অফিসার আমাদের দিকে তাকালেন, উঠে দাঁড়িয়ে এগিয়ে এলেন আমাদের দিকে। সামনে নীলাম্বরদা, তার পেছনে আমি আর বেনুদা, আর একদম শেষে নিশিকান্ত বাবু। আপনারা? আমরা আসলে এসেছি খবরটা পেয়েই। মৃত ব্যক্তি আমার পরিচিত, কাছেই রঙ্গ ভ্যালিতে আমার একটা হোটেল আছে। আমার নাম নীলাম্বর ব্যানার্জি। এই ব্যক্তিও সেখানেই থাকছিলেন কদিন ধরে। আমার সাথে অল্প বিস্তর আলাপও হয়েছিল। আজ সকালে খবরটা পেয়েই তাই চলে এসেছি। এবারের অফিসার সরাসরি বেনুদাকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, আপনি কি মিস্টার মিত্র, মিস্টার বরেনচন্দ্র মিত্র? আমি তো অবাক, বেনুদাকে এখানেও লোকে চেনে। বেনুদার দিকে তাকিয়ে দেখলাম সেও বেজায় অবাক হয়েছে। হ্যাঁ আমি, কিন্তু আপনাকে তো আমি এর আগে দেখেছি বলে মনে হচ্ছে না। সেটাই স্বাভাবিক। আমিও আপনাকে সামনাসামনি কখনো দেখিনি, তবে নিউজ পেপারে বেশ কয়েকবার আপনার ছবি দেখেছি। আপনার সাথে কোনোদিন সাক্ষাৎ যে এইভাবে হবে সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। দেখে যা বুঝলাম অফিসার ভদ্রলোক বেনুদার এক প্রকার ফ্যান বলা চলে। ওর সলভ করা বেশ কয়েকটা কেসের কথাও বললেন, নিজের পরিচয় জানালেন। ভদ্রলোকের নাম প্রশান্ত মজুমদার, এখানকার থানার নতুন ওসি। তারপর বললেন, তা আপনি এইখানে এই কেসের তদন্ত আপনিও করছেন নাকি? আগে না, আমি কোনো তদন্ত করতে এখানে আসিনি। এখানে আমি ঘুরতে এসেছিলাম। নীলাম্বর আমার বন্ধু, ওর কাছেই আছি। কাল রাতে এই ব্যক্তি এসেছিলেন সেখানে, তখনই আলাপ পরিচয় হয়। এখানে যে উনি আসছেন সেটা আমাদের কাল উনিই জানিয়েছিলেন। আজ সকালে আমরা ভেবেছিলাম ওনাকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু তার আগেই খবর পেলাম উনি মারা গিয়েছেন, তাই চলে এলাম। ভালোই হলো আপনারা এনাকে চেনেন। এনার কাছ থেকে আমরা কোনো পরিচয়পত্র পাইনি, আপনারাই তাহলে বলে দিন। নীলাম্বরদা ওসির সাথে কথাবার্তা বলছিল, আর বেনুদা তখন এগিয়ে এসে এক দৃষ্টে তাকিয়েছিল দীনেশবাবুর লাশের দিকে। আমি জানি ও তখন লাশটার প্রতিটা ইঞ্চির ছবি তুলে নিচ্ছিল ওর মগজে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছিল ঘরটার সব কটা দেওয়াল, সিলিং, মেঝে। আমিও একবার দেখে নিলাম চারিদিক। দেখলাম গোটা কটেজটা বানানো কাঠ দিয়ে। মেঝেতে পাতা আছে লাল একটা কার্পেট। যে ঘরটায় দীনেশবাবুর দেহ পড়েছিল সেটা খুব একটা বড় নয়, তবে দেওয়ালগুলো সাজানো খুব সুন্দর সুন্দর শোপিস দিয়ে। একটা ফায়ার প্লেসও আছে দেখলাম, সেখানে পোড়া কাঠও চোখে পড়ল। কিছুক্ষণ বাদে বেনুদা ওসিকে জিজ্ঞাসা করল, মৃত্যুটা কেমন ভাবে হয়েছে বলে মনে হচ্ছে আপনার? শরীরে অন্য কোনো চোট দেখতে পাইনি, শুধু গলায় কালচিটে পড়ে আছে। দেখে মনে হচ্ছে গলা টিপেই খুন করা হয়েছে। এরপরে আর তেমন কথাবার্তা হয়নি, আমরা চলে এসেছিলাম। আমাদের প্রত্যেকেরই মন খারাপ, আর কোথাও ঘুরতে যাইনি। আসলে আমরা কেউই মেনে নিতে পারছি না গতকাল রাতে যে মানুষটাকে আমরা জীবিত দেখেছি তাকে আজ সকালে মৃত অবস্থায় দেখছি। বেনুদাও কোনো কথা বলেনি তখন থেকে। ওর কপাল জুড়ে শুধু চিন্তার ভাঁজ দেখেছি। খাওয়ার পরে ওকে একবার জিজ্ঞাসা করেছিলাম, বেনুদা তোমার কি মনে হচ্ছে, মানে কাজটা কি সত্যি ভূতের? ভূতের না মানুষের তা এখনই বলতে পারছি না, তবে ব্যাপারটা বেশ গন্ডগোলের। আমি কিছু রহস্যের গন্ধ পাচ্ছি। এরপরে আবার চুপ করে গেছে ও। নিশিকান্তবাবু তেমন একটা কথা বলেননি, চুপচাপই আছেন, সম্ভবত ভয়। মাঝে এনরিক সাহেবের কটেজ থেকে ফেরার সময় গাড়িতে একবার আমাকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা অপু ভাইয়া, শুনেছি বাঘে ছুলে 18 খা।
আর পুলিশে ছুলে 36, ভূতে ছুলে কত গা জানো নাকি? এরপর এই খাওয়ার পরে কিছুক্ষণ আগে আমাকে এসে চাপা গলায় বলে গেছেন, তো তোমার দাদার হাবভাব ভালো লাগছে না। উনি মনে হচ্ছে এই খুনেরও তদন্ত করতে চাইছেন। ওনাকে বারণ করতে হবে। আচ্ছা, ভূতকে ধরা যায় নাকি? হ্যাঁ, এরপরে আর কোনো কথা হয়নি। বেনুদা এখন ঘরের মধ্যে চুপচাপ বসে নিজের নোটবুকে পেন্সিল দিয়ে কি সব লিখছে। আমি জানি ও এই খুনটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে, কিন্তু খুনটা যদি সত্যি ভূতের হয় তাহলে এখন কিছুই বুঝতে পারছি না। আর লেখার মতো কিছু নেই। আপাতত এই পর্যন্তই। 22শে জানুয়ারি বুধবার। দীনেশবাবু মারা গেছেন, একদিন হয়ে গেছে। কাল এনরিক সাহেবের কটেজ থেকে ঘুরে আসার পর থেকেই বেনুদা দারুণ গম্ভীর হয়ে আছে। কথা প্রায় বলছেই না, ঘর থেকেও খুব একটা বেরোয়নি। কাল বিকেলে আমি একবার তাকে বেরোনোর জন্য বলেছিলাম, কিন্তু যাইনি। আমি আর নিশিকান্তবাবু দুজনে একটু আশপাশটা ঘুরে এসেছি। বেনুদা সারাক্ষণ ঘরে বসে ওর নোট বইটায় কি সব শুধু লিখেছে আর কেটেছে। আমি জানি কাল রাতেও ঘুমোয়নি। কাল সন্ধেবেলা ডাক্তার বলরাম মিশ্র, লেখক বীরেন্দ্র লাহিড়ী আর তার ভাইপো অনিরুদ্ধ লাহিড়ী এসেছিলেন আমাদের এখানে। তারাও খবরটা পেয়ে প্রচণ্ড অবাক হয়েছে। বৃদ্ধ লেখক লাহিড়ী মশাই বলেছেন, এখানে আসার পরে কটেজটার কথা আমিও শুনেছিলাম, কিন্তু ব্যাপারটা যে সত্যি সেটা আমি ভাবতেও পারিনি। সত্যি বলতে ভূতের গল্প আমি লিখি বটে, কিন্তু ভূত প্রেতে বিশ্বাস আমার কোনোদিনই ছিল না। কিন্তু জীবনের একদম শেষে এসে যে সেই বিশ্বাসটাকেও আমায় বয়ে নিয়ে বেড়াতে হবে সেটা মেনে নিতে পারছি না। এনরিক সাহেবের কটেজে তাহলে সত্যি আত্মার বাস আছে। নীলকণ্ঠ আর আমি পাশাপাশি বসেছিলাম। স্পষ্ট শুনলাম তিনি বিড়বিড় করে রাম নাম জপ করছেন। রাম নাম, রাম নাম, রাম নাম। আচ্ছা নীলাম্বর, এই এনরিক সাহেবের কটেজের ভূতের ব্যাপারটা ঠিক কি? ব্যাপারটা পুরোটা নীলম্বরদা জানালো। দেখ, আমি যতটা জানি ততটাই বলছি। 1895 থেকে 96-এর মধ্যে কোনো এক সময় কটেজটা তৈরি হয়। কটেজটা তৈরি করিয়েছিলেন তৎকালীন বেশ প্রভাবশালী এক গোড়া সাহেব, নাম ছিল এনরিক ওয়াটসন। এই এনরিক সাহেবের টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার সমস্যা ছিল একটাই, সাহেবের স্ত্রী। নামটা যেন কি? মাদাম ভিক্টোরিয়া ওয়াটসন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আরে ডাক্তারবাবু, আপনিও এইসব ব্যাপারে খবর রাখেন দেখছি। এসব বিষয়ে আমারও অল্প বিস্তর আগ্রহ আছে, তবে হাতে কলমে পরখ করা এখনো হয়নি। কটেজের কথা জানার পর আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম আর কি। হ্যাঁ, তাই এনরিক সাহেবের স্ত্রী মানসিক রোগগ্রস্ত ছিলেন। যতদূর শুনেছি, ম্যাডাম ভিক্টোরিয়ার শরীর ছিল পুরুষদের মতো শক্তপোক্ত, পেশিবহুল দশাসই। এনরিক সাহেবের স্ত্রীর স্বভাবও নাকি খুব উগ্র ছিল, অল্পতেই রেগে যেতেন। আর তিনি রাগলেই তার পাগলামি নাকি চরম রূপ ধারণ করত। সামনে যাকেই পেতেন তারই গলা টিপে ধরতেন। শুনেছি কলকাতায় থাকাকালীন তিনি দুজন দেশি চাকরকে সত্যিই গলা টিপে মেরেছিলেন। এরপরই এনরিক সাহেব একান্ত নির্জনে স্ত্রীকে রাখার জন্য এখানে কটেজটা বানান। থাকতেও শুরু করেন এখানে, কিন্তু 4 মাস থাকার পরে এক রাতে স্থানীয়রা এই কটেজটা থেকে সাহেব আর মেম সাহেবের প্রচণ্ড চিৎকার শুনতে পায়। এই 4 মাসেই স্থানীয়রা মেম সাহেবের মহাবদ স্বভাব সম্পর্কে পরিচিত হয়ে গিয়েছিল। তাই তারা চিৎকার শুনলেও কেউ সেই কটেজের কাছে ঘেঁষতে সাহস করেনি। এরপর প্রায় 3-4 দিন বাদে সেই কটেজ থেকে আর কোনো শব্দ আসতে না দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। তারা একসময় সাহস করে দল বেঁধে ঢোকে সেই কটেজটার ভেতর, আর দেখতে পায় গোটা মেঝে জুড়ে ছড়িয়ে আছে জমাট বাঁধা রক্ত, আর সেসবের মাঝে পড়ে আছে 2টো পচা গলা মৃতদেহ, একটা ম্যাডাম ভিক্টোরিয়া আর একটা এনরিক সাহেবের। ম্যাডামের পিঠে গাঁথা একটা কুড়ুল, আর এনরিক সাহেবের হাতের কবজি কাটা। অ্যান্ড এমন জায়গায় যেটা হয় আর কি। এরপর থেকেই স্থানীয় লোকেদের মধ্যে একটা গুজব রটে গেল, ওই কটেজে ম্যাডাম ভিক্টোরিয়ার ভয়ঙ্কর আত্মা নাকি ঘুরে বেড়ায়, আর কেউ সেখানে গেলে তাকেই মেরে ফেলে দেয়। এই পর্যন্ত বলে নীলাম্বরদা চুপ করলো। একটা সিগারেট ধরালো। বেনুদাও একটা সিগারেট ধরালো। আমি, লেখক মশাই আর ডাক্তারবাবু চুপ করে বসে শুনছিলাম তার কথা।
প্রত্যেকেরই বেশ ভালো লাগছিল শুনতে, মনে হচ্ছিল কোনো ভূতের গল্প শুনছি। শুধুমাত্র নীলকণ্ঠর মুখটা দেখে বুঝলাম তার ব্যাপারটা একেবারেই পছন্দ হচ্ছে না। দেখলাম তার চোখ মুখ ভয়ে শুকিয়ে গেছে, তলার ঠোঁটটা তিরতির করে কাঁপছে। তিনি যে তখনও বসে রাম নাম জপ করছিলেন সেটা আমি হলপ করে বলতে পারি। তাহলে এনরিক সাহেবের কটেজের ভূতের এটাই গল্প? ব্যাপারটা গল্প হিসেবেই থাকতো, কিন্তু কিন্তু কি? এবারে বলতে শুরু করলেন ডাক্তারবাবু। কিন্তু বছর 8 আগে একটা ঘটনার পর থেকে ব্যাপারটার গল্পের জায়গায় নেই, বরং স্থানীয়দের মনের মধ্যে থাকা মাদাম ভিক্টোরিয়ার আত্মার প্রতি বিশ্বাসটা আরো অনেক বেড়ে গেছে। তারপর থেকে আরো কয়েকটা এমন ঘটনা ঘটে গেছে যাতে ব্যাপারটা এখন এখানকার সকলের বিশ্বাসে পরিণত হয়েছে। তার উপর আবার এই ঘটনা। আপনিও বিশ্বাস করেন? সম্পূর্ণ বিশ্বাস করি না বটে, তবে একেবারে অবিশ্বাসও করতে পারি না। অনেকক্ষণ ধরেই আমার মনে একটা প্রশ্ন আসছিল, এবারে আর চেপে থাকতে না পেরে করেই ফেললাম প্রশ্নটা। কি হয়েছিল 8 বছর আগে? 8 বছর আগে ওই কটেজটা একটা পরিবার কিনে নেয়, 4 জনের পরিবার, 2 স্বামী স্ত্রী আর তাদের এক ছেলে। যতদূর জানি তাদের সারনেম ছিল দত্ত, নাম কারো জানি না। তা যাই হোক, ওই পরিবারও মাস 4 থাকার পর অদ্ভুতভাবে একদম গায়েব হয়ে যায়, আর কাউকে পাওয়া যায়নি ওই পরিবারের। কদিন তাদের পাওয়া না গেলে স্থানীয়রা মনে করে তাদেরও সেই আত্মা মেরে ফেলেছে। তারা কটেজে ঢুকে সার্চও করেছিল, কিন্তু কাউকে পায়নি। তবে কটেজের ভিতর প্রচুর জায়গায় চাপ চাপ রক্ত পেয়েছিল স্থানীয়রা। তারপরে ভয়টা আরো কিছুটা বাড়ে। এরপরে 5 বছর আগে, তারপর বছর 2 আগে মিস্টার গোয়েঙ্কার মতো আরো 2 জন ওই বাড়িতে জোর করে রাত কাটাতে গিয়ে মারা গেছে। এবারে আবার একটা মৃত্যু হলো। তার মানে ব্যাপারটা 8 বছর আগে থেকেই প্রথম শুরু হয়। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি এখানে কত বছর আছেন? শিলিগুড়িতে আসি বছর 4 আগে, আর এখানে থাকছি ওই 1.5 বছরের মতো হলো। এরপরে কাল আর তেমন কোনো কথা হয়নি। এরপরে একটা ঘটনা ঘটেছে আজ সকালে। এমনটা খুব একটা হতে দেখিনি। ওসি সাহেব আজ সকালে এসেছিলেন এখানে, এসে বেনুদাকে জানিয়েছেন, মিস্টার মিত্র, আমি চাই আপনি আমাকে এই কেসটায় সাহায্য করুন। এই ভূতে আমার বিশ্বাস নেই। খুন যখন হয়েছে সেটা মানুষই করেছে, কিন্তু ব্যাপারটা খুবই জটিল। আমি চাই আপনিও ব্যাপারটা একটু দেখুন। ব্যাপারটা এতটাই আচমকা হলো যে আমি আর নিশিকান্ত বাবু তো অবাকই হলাম, বেনুদার মুখেও দেখলাম বিস্ময়। পুলিশ আর বেনুদা একই কেসে তদন্ত করলেও দুজন দুজনের মতো করে। পুলিশও কোনোবার নিজে থেকে বেনুদার সাহায্য চায় না, কিন্তু এবারে দেখছি যে সব অদ্ভুত কাণ্ড একসাথে ঘটছে। আমাদের সাথে ওসি সাহেবের প্রথম আলাপ থেকেই দেখছি ভদ্রলোক বেনুদার একটু বেশি ভক্ত, বেশ গদগদ ব্যবহার করছে। কিন্তু বেনুদা সাফ জানিয়ে দিয়েছে, মিস্টার মজুমদার, আমি মিথ্যে বলি না। তাই বলছি, আমার মতে কেসটা সত্যিই খুব ইন্টারেস্টিং। আমিও কেসটা একটু তলিয়ে দেখতে চাই, কিন্তু পুলিশের সাথে কাজ করতে আমি নারাজ। কথাটা শুনে ওসি সাহেব একটু দমেই গিয়েছিলেন। আরও অনুনয় বিনয় করে বেনুদাকে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু বেনুদার এক কথা। শেষে ওসি সাহেব মন খারাপ করে যখন চলে যাচ্ছেন, বেনুদা তাকে বললেন, একটা কাজ করা যেতে পারে। আপনি আপনার মতন ইনভেস্টিগেট করুন, আর আমি আমার মতো একটু দেখি। কি বলেন? এই কথাটা শোনার পর দেখলাম ওসি সাহেবের মুখটা উজ্জ্বল হয়ে উঠল, হাসিও দেখলাম তার মুখে। ও, থ্যাংক ইউ মিস্টার মিত্তির। আপনার সম্পর্কে যতটা জানি তাতে আমি নিশ্চিত এই রহস্যের জট আপনি নিশ্চয়ই কাটতে পারবেন। আর আমার কোনো সমস্যা নেই, আপনার কাজ করতে কোনো অসুবিধে হবে না। তবে একটা রিকোয়েস্ট, আমাকে একটু আপডেট করবেন দয়া করে। ব্যাস, আমরা এবারে অফিসিয়ালি আবার একটা রহস্যের সাথে জড়িয়ে পড়লাম। আর কানে এলো নিশিকান্তবাবু নিরাশ কণ্ঠে বললেন, ব্যাস হয়ে গেল। আজ বিকেলের দিকে আমি, বেনুদা আর নিশিকান্তবাবু ঘুরে এসেছি এনরিক সাহেবের কটেজে। নিশিকান্তবাবু প্রথমটায় যেতে চাইছিলেন না, কিন্তু শেষটায় আমি আর বেনুদা যখন বেরোচ্ছি উনি আবার চলে এলেন আমার সাথে। কটেজের ভেতরটা প্রথম দিন যেমন দেখেছিলাম তেমনই আছে। কাঠের তৈরি কটেজের সবকটা দেওয়াল সাজানো দারুণ দারুণ শোপিসে। মেঝেতে পাতা একটা লাল কার্পেট, সবকিছুর ওপরেই ধুলোর আস্তরণ জমে আছে।
আমরা এবারে গেলাম সেই ঘরটায় যেখানে পড়েছিল দীনেশ বাবুর দেহটা। সেখানে দেখলাম সবই একরকম আছে, শুধু মৃতদেহের জায়গাটা ফাঁকা। সেখানে সাদা রং দিয়ে ঠিক যেমনভাবে দেহটা পড়েছিল তেমন আঁকা। বেনুদা এবারে আমাদের দুজনের দিকে ফিরে বলল, তোরা ঘরটা একটু ভালো করে খুঁজে দেখ, যদি কিছু পাস। আমি আসছি। নিশিকান্তবাবু কটেজে ঢুকে থেকে চুপচাপ ছিলেন একদম। এবার তিনি বললেন, কোথায় যাচ্ছেন? আর পুলিশ তো তল্লাশি করছে, ওসি সাহেব তো বললেন তিনি নিজে তল্লাশি করেছেন। আবার খোঁজাখুঁজির কি দরকার বেনুবাবু? বেনুদা বেরিয়ে গেল ঘর থেকে। দোতলায় ওঠা সিঁড়িতে খটখট শব্দ পেলাম। বুঝলাম বেনুদা দোতলায় যাচ্ছে। নিশিকান্তবাবু নিজের জায়গা ছেড়ে এক পাও নড়লেন না। আমি গোটা ঘরটা ভালো করে খুঁজতে লাগলাম। প্রায় মিনিট 10 পরে ঘরটা ভালো করে তল্লাশি করেও সন্দেহজনক কিচ্ছু পেলাম না। বাধ্য হয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। নিশিকান্তবাবু আমার সাথে সাথেই বাইরে এলেন। ভদ্রলোক প্রচন্ড ভয় পেয়ে আছেন। সারাক্ষণ আমার গা ঘেঁষে ঘেঁষে চলছে, একা একা থাকতেই চাইছেন না। যাই হোক, বেনুদা এলো আরো মিনিট 10 পরে। দেখলাম ওর মুখে একটা হালকা হাসি আর ওর হাতে একটা ছোট্ট মতো মেশিন। কাছে আসতে বুঝলাম মেশিনটা কালো রঙের একটা ছোট্ট সাউন্ড রেকর্ডার। এবারে একটা ব্যঙ্গের হাসি হেসে বেনুদা বলল, এই জন্যই পুলিশের কাজ আমার ভালো লাগে না। ওরা চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু করে না। খুব দায়সারাভাবে কাজ করে ওরা। এরপর নিশিকান্তবাবুকে রেকর্ডারটা দেখিয়ে বলল, দেখুন নিশিকান্তবাবু, পুলিশের চোখে কিন্তু এই জিনিসটা পড়েনি। নিশিকান্তবাবু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইলেন সেটার দিকে, কিছু বললেন না। আমি জিজ্ঞেস করলাম, এটা কোথায় পেলে? দোতলায় একটা ঘরে আলমারির পিছনে রাখা ছিল। আমার মনে হয় এটা মিস্টার গোয়েনকার। উনি হয়তো এই রেকর্ডারটা লুকিয়ে রেখেছিলেন গোটা রাতের সমস্ত শব্দ রেকর্ড করার জন্য। তোরা কিছু পেলি ঘরটায়? না, সব জায়গা দেখলাম কিন্তু সন্দেহজনক কিছু পেলাম না। রেকর্ডারটা পকেটস্থ করে বেনুদা বলল, ঠিক আছে চল, এখন আর দেখার মতো এখানে কিছু নেই। নীলাম্বরদার বাড়িতে আমরা যখন ফিরে এলাম তখনও দিনের আলো ফুরোয়নি। বেনুদা আমাকে আর নিশিকান্তবাবুকে বলল, তোরা যা, আশপাশটা একটু ঘুরে আয়, আমার একটু কাজ আছে। বলেই সে গটগট করে চলে গেল। আমিও বুঝলাম ও একা থাকতে চাইছে। আমি আর কিছু বললাম না। নিশিকান্তবাবুকে সাথে নিয়ে গেলাম কাছেই একটা ভিউ পয়েন্টে। রাস্তাটা রকাইদা বলে দিয়েছিল। জায়গাটা সত্যিই দারুণ। দূরে দেখতে পাচ্ছিলাম হিমালয়ের তুষার শুভ্র চূড়াগুলোর ওপর পড়ছে দিনের শেষ আলো। তাতে সেই চূড়াগুলো দারুণ চকচক করছে। দলে দলে পাখি ডাকতে ডাকতে ফিরছে তাদের বাসায়। আশপাশ একেবারে নির্জন। একটা স্বর্গীয় শান্তি বিরাজ করছিল চারদিকে। নিশিকান্তবাবু ভূতের ভয়ে তটস্থ হয়ে আছেন বলে তখন চুপ করে শুধু পাহাড়ের দিকে তাকিয়েছিলেন। নইলে আমি নিশ্চিত ওই সময় ওনার মধ্যেকার কবি আবার জেগে উঠতেন আর আমাকেও সেই অপরূপ দৃশ্যের মধ্যে তার কবিতা শুনতে হতো। এখন রাত 11টার মতো বাজে। ঠান্ডাটা বেড়েছে প্রচন্ড। নিশিকান্তবাবুকে কিছুক্ষণ আগে বুঝিয়ে তার ঘরে পাঠিয়েছি। আমি বিছানায় কম্বলের তলায় বসে ডায়েরি লিখছি। বেনুদা পাশে বসে আছে। ও আরো বেশি গম্ভীর হয়ে গেছে। কপালের ভাঁজও বেড়েছে। রেকর্ডারটা থেকে ও কিছু জানতে পেরেছে কিনা জিজ্ঞাসা করেছিলাম, কোনো উত্তর দেয়নি। একদম চুপ করে গুম মেরে বসে আছে। তবে আমি ওর এই খোলা নোটবইটার পাতায় 4টে প্রশ্ন লেখা আছে দেখেছি। 1, 8 বছর আগে দত্ত পরিবার গেল কোথায়? মৃত হলে তাদের লাশ কোথায়? 2, মৃত গোয়েঙ্কার চোখ কি ভয়ে বিস্ফারিত ছিল নাকি অন্য কোনো কারণ আছে? 3, ভূতের আঙুলের দাগ কি পাওয়া যায়? 4, ভূতকে কেউ আপনি সম্বোধন করে কি? প্রশ্নগুলোর একটাও আমি কিছুই বুঝতে পারছি না। বেনুদাকে জিজ্ঞেস করেও লাভ নেই। আমি জানি ও নিজে থেকে কিছু না বললে জানা সম্ভব নয়। আর ও যে পরিমাণ গম্ভীর হয়ে আছে, কিছু জিজ্ঞাসা করতেও ভয় করছে আমার। দেখি কাল সকালে একবার জিজ্ঞাসা করব, যদি কিছু বলে। জানুয়ারি বৃহস্পতিবার। আজ সকালে ওসি সাহেব এসেছিলেন আমাদের এখানে। তখন আমি, বেনুদা, নিশিকান্তবাবু আর নীলাম্বরদা বসে কফি খাচ্ছিলাম। আগের দিন আমরা কটেজে গিয়েছিলাম সেটা তিনি কোনোভাবে জানতে পেরে এসেছিলেন। বেনুদা কিছু বুঝতে পারল কিনা জানতে, কিন্তু বেনুদা তাকে তেমন কিছুই বলেনি। রেকর্ডারের কথাটাও বলেনি।
বরং বেনুদা ওসি সাহেবকে আরো কয়েকটা প্রশ্ন করেছেন। মিস্টার মজুমদার, মিস্টার গোয়েনকার মৃত্যুর কারণটা আপনারা জানতে পেরেছেন কিছু? দেখে যতদূর মনে হচ্ছে গলা টিপেই মারা হয়েছে। উনির গায়ের জোর কিন্তু প্রচন্ড। মিস্টার গোয়েনকার ঘাড়ের হাড় পর্যন্ত ভেঙে গেছে। আর মিস্টার গোয়েনকারের গলায় আঙ্গুলের যে দাগগুলো আছে সেগুলো পরীক্ষা করে কিছু জানতে পারলেন? হ্যাঁ মিস্টার মিত্তির, ওই আঙুলের ছাপ কোনো মানুষেরই, তবে মানুষটার আঙুল সাধারণের থেকে বেশ কিছুটা বড়। ঠিক আছে, আমি আপাতত তেমন কিছুই জানতে পারিনি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি শুনেছি এর আগেও দুবার এই রহস্যময় মৃত্যু হয়েছে এই কটেজে। সেই কেসগুলো সম্পর্কে একটু জানতে পারলে ভালো হতো। ওকে, আমি সেই দুটো কেসের ডিটেলস আপনাকে কালকের মধ্যে জানিয়ে দিচ্ছি। এরপর তিনি চলেই যাচ্ছিলেন, ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, মিস্টার মিত্তির, আপনার মতে কি বলে, এই ঘটনাগুলো কি আদেও অলৌকিক? বেনুদা কিন্তু কোনো উত্তর দেয়নি, শুধু হালকা হেসেছিল। এরপর বেনুদা সোজা গিয়ে ঢুকেছে ঘরে, আর কাউকে ঢুকতে বারণ করে দিয়েছিল। আমিও ঢুকিনি। মাঝে বেনুদা নিজে থেকে দুবার বাইরে এসেছে, একবার লাঞ্চের সময় আর একবার সন্ধ্যাবেলা কফি চাইতে। বিকেলের দিকে নীলাম্বরদার সাথে আমি আর নিশিকান্তবাবু একটু বেরিয়েছিলাম। কাছেই আরেকটা খুব সুন্দর গ্রাম প্যারেনে এগিয়েছিল নীলাম্বরদা। গ্রামটায় বাড়ির সংখ্যা রঙ্গর থেকেও কম, কিন্তু সেখানে দেখলাম কাঠের বাড়িগুলো নানান রঙের। বাড়িগুলো সাজানো নানান রঙের পাহাড়ি ফুল দিয়ে। সবুজে ঢাকা পাহাড়ের ফাঁকে ফাঁকে জেগে থাকা লাল, নীল, হলুদ নানা রঙের ছোট ছোট বাড়িগুলো দারুণ লাগছিল। কিন্তু সত্যি বলতে এত কিছুর মধ্যেও আমি বা নিশিকান্তবাবু দুজনের কেউই মন ভরে উপভোগ করতে পারছিলাম না। নিশিকান্তবাবু চুপ করে গেছেন ভূতের ভয়, আর আমার মন পড়েছিল এই ঘরটায়। বেনুদা কি করছে? ও কি কোনো সূত্র পেল? সাউন্ড রেকর্ডারটায় কি আদেও কিছু রেকর্ড আছে? এসব নানান প্রশ্ন এসে ভিড় করছিল আমার মাথায়। এখন বাজে ঠিক 10টা। বেনুদা 9টার দিকে ঘর থেকে বেরিয়েছে। ডিনার করেছি কিছুক্ষণ আগে। নীলাম্বরদা ঘরে চলে গেছে, নিশিকান্তবাবুও তার ঘরে চলে গেছে। বেনুদার চোখ মুখ একই রকম গম্ভীর। ওকে কিছু জিজ্ঞাসাও করিনি তাই দেখে। ও নিজেও কিছু বলেনি। ডিনার করে চুপচাপ গিয়ে ঢুকে পড়েছে কম্বলের তলায়। এখন রাত 12:30 বাজে। দারুণ ঠান্ডা। আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু একটু আগে একটা খটখট শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেছে। পাশ ফিরে দেখছি বেনুদা নেই। আমার সব ঘুম তো মিনিটের মধ্যে গায়েব হয়ে গেছে। গায়ে কম্বল জড়িয়ে কাঁপতে কাঁপতে আমি বাইরেটা দেখে এসেছি, কিন্তু ওকে দেখতে পাইনি। বাথরুমেও নেই। আমি এখন নিশ্চিত ওই খট করে শব্দটা দরজা বন্ধ হওয়ার। ওর জুতো জোড়াও দেখতে পাচ্ছি না। বাইরে এখন হাড় কাঁপানো ঠান্ডা। এত ঠান্ডায় ও গেল কোথায়? টর্চটাও দেখছি না, কিন্তু ও গেল কোথায় এই সময়? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কিছুক্ষণ দেখি, তারপর ভাবছি নীলাম্বরদাকে জানাবো। ও আবার একা সেই কটেজের দিকে গেল না তো। 24শে জানুয়ারি শুক্রবার। বেনুদা কাল রাতেই ফিরেছিল, কিন্তু অনেক দেরি করে। আমি আর অপেক্ষা করতে না পেরে সবে পাশে নিশিকান্তবাবুকে ডাকতে যাব, বেনুদা আবার একেবারে নিঃশব্দে এসে ঘরে ঢুকলো। তখন কটা বাজে আমি অবশ্য আর দেখিনি। আমি ঘরের আলো বন্ধ করেই রেখেছিলাম, শুধু নীল নাইট ল্যাম্পটা জ্বলছিল। বেনুদা ঘরে ঢুকে আমায় বসে থাকতে দেখে শান্ত গলায় বলল, উঠে পড়েছিস? আমি কিছু বললাম না। ও এরপর জ্যাকেট বুট খুলতে লাগলো। বলল, উঠেছিস ঠিক আছে, কিন্তু কাউকে কিছু বলিসনি তো? এবারে বললাম, না, কিন্তু তুমি গিয়েছিলে কোথায়? জ্যাকেট ছেড়ে কম্বলের তলায় ঢুকে একটু চুপ করে কি যেন ভেবে বলল, আমি গিয়েছিলাম একটু কটেজের দিকে, তবে সবটা যেতে হলো না বুঝলি। তার আগেই যেটুকু দেখার দেখে নিয়েছি। আমি তো উত্তেজিত হয়ে বললাম, ও কি? ওদিকে গিয়েছিলে মানে? কেন? আর যেটুকু দেখার মানে কি? কি দেখেছো? আর সেখানে গেলেও এত তাড়াতাড়ি এলে কি করে? এনরিক সাহেবের কটেজ তো অনেকটাই দূরে। শর্টকাট আছে একটা। আমি তো অবাক। বললাম, শর্টকাট? আর থাকলেও তুমি তা জানলে কি করে? আজ সারাদিন তো তুমি বাড়ি থেকেই বেরোনি কোথাও। আমি জানতাম না, আমি জেনেছি আরেকজনের কাছ থেকে। কার থেকে?
এই তো। বেনুদা রেকর্ডারটা দেখিয়ে বলল, এনার কাছ থেকে। আমি আরো অবাক। রেকর্ডার থেকে ও কি জানতে পেরেছে জিজ্ঞাসা করতে যাব, বেনুদা আরো কিছুটা ঢুকে গেল কম্বলের ভেতর। তারপর আমায় বলল, এখন আর কথা নয়, কাল সকালে কথা হবে। অনেক কাজ আছে কাল থেকে, শুয়ে পড়। আজ বেলার দিকে বেনুদা আমাদের সাউন্ড রেকর্ডারে থাকা রেকর্ডিংটা শুনিয়েছে। আমরা বলতে আমি, নিশিকান্ত বাবু আর নীলাম্বরদা। রেকর্ডিং এর বক্তা দীনেশ গোয়েঙ্কা। যেদিন রাতে তিনি কটেজে গিয়েছিলেন সেদিন রাতের রেকর্ডিং এটা। রেকর্ডিং এর শুরুতেই মিস্টার গোয়েঙ্কা সেই শর্টকাট রাস্তাটার খুঁটিনাটি বিবরণ দিয়েছেন। রাস্তাটা আমিও দেখেছি এর আগে। যে পথটা ধরে আমরা প্রথম দিন জলঢাকা ব্রিজে আর ঝালং গিয়েছিলাম, সেই রাস্তাটা কিছুটা গিয়ে দুটো ভাগ হয়েছিল। ভাগ বলা ভুল হবে, মূল রাস্তার পাশ দিয়ে পাহাড়ের গা ধরে একটা পায়ে হাঁটা পথ, সেটাই নাকি শর্টকাট। সেটা আর কোনো দিকে যায় না, সোজা চলে যায় কটেজের কাছাকাছি। এরপরে মিস্টার গোয়েঙ্কা বলে গেছেন কটেজটার কথা, তিনি কোন ঘরে ছিলেন, এইসব। এরপরে সব একেবারে নিশ্চুপ। অনেকক্ষণ পরে হঠাৎ শোনা গেল, তবে এবার একটা আর্ত চিৎকার। क्या कर रहे हैं आप? पागल है क्या? গোয়েঙ্কার আরো একটা চিৎকার দিয়ে শেষ হলো সেই রেকর্ডিংটা। তবে শেষ চিৎকারটা শুনে মনে হলো সেটা আসছে অনেকটা দূর থেকে। এরপরে বেনুদা রেকর্ডারটা বন্ধ করে আমাদের দিকে ফিরে প্রশ্ন করল, কি বুঝলি? আমি, নিশিকান্ত বাবু আর নীলাম্বরদা তিনজনেই চুপ। কিছুই বুঝতে পারছিস না? অপু, তুই কিছু বুঝলি? তেমন কিছু না, তবে মিস্টার গোয়েঙ্কার কথা শুনে মনে হচ্ছে সেখানে কেউ একজন এসেছিল, যে ওনাকে মারার চেষ্টা করেছিল। অবশ্য সেটা ভূত প্রেত কিনা মানুষ, এটা বোঝা মুশকিল। সাব্বাস, ঠিক ধরেছিস। তাহলে কি সেই খুন করেছে মিস্টার গোয়েঙ্কাকে? তার মানে এই সমস্ত ভূত প্রেত সবটাই গুজব? এখনো নিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। শিওর হওয়ার জন্য আরো একটা কাজ করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কি? আমাদেরও এন্ড্রিক সাহেবের কটেজে রাত কাটাতে হবে। কথাটা শোনা মাত্র দেখলাম নিশিকান্ত বাবুর মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে, মানে বলছিলাম, আমাদের বলতে কার কার কথা বলছেন আপনি বেনুবাবু? আমরা এই চারজন ছাড়া এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি পাচ্ছেন? না, মানে বলছিলাম আমাকেও কি? হ্যাঁ, নিশ্চয়ই, আপনিও থাকবেন আমাদের সাথে। ঠিক হলো, কাল রাতটা আমরা ওই কটেজেই কাটাবো। সন্ধ্যের দিকে লেখক মশাই, তার ভাইপো আর ডাক্তারবাবু এসেছিলেন। তাদেরকে বেনুদা রেকর্ডারের কথাটা কিছু বলেনি, তবে কাল যে আমরা সেখানে থাকছি সেটা বলেছে। তাদের মধ্যে কেউ থাকতে চান কিনা সেটাও জানতে চেয়েছে। তিনজনেই জানিয়েছে তাদের কাজ আছে, তাই সময় করতে পারবে না। রকাইদার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেও যেতে পারবে না, কারণ নীলাম্বরদা আর ও দুজনেই যদি না থাকে তাহলে হোটেলের কাজের ক্ষতি হবে, আর তার উপর এখন আবার সিজনের সময়। রাতের দিকে বেনুদা ওসি সাহেবকেও জানিয়ে দিয়েছে আমরা আগামীকাল রাতে ওই বাড়িতেই থাকছি। তিনিও থাকতে চেয়েছিলেন, কিন্তু বেনুদা বারণ করে দিয়েছে। কারণ কিছু বলেনি যদিও। এরপরে বেনুদা আবার গিয়ে ঢুকেছে সেই ঘরে, এখনো বেরোয়নি। একটু বাদেই ডিনার টাইম, তখন নিশ্চয়ই বেরোবে। আমরা যে ঘরটায় আছি সেটাতেও একটা টেলিফোন আছে। নিশিকান্ত বাবু ঘরে আসার আগে আমি ওকে সেটা তুলে নম্বর ডায়াল করতে দেখেছি। অল্প কিছু কথাও কানে এসেছে। যতদূর বুঝেছি ও বটুক জ্যাঠাকে ফোন করেছে, আর বছর 8 আগে এনরিক সাহেবের কটেজ থেকে রহস্যময়ভাবে উধাও হয়ে যাওয়া দত্ত পরিবার নিয়েই কথা বলছে। বেনুদার সাথে থাকলে ভয়ের কিছু নেই সেটা আমি জানি, তবে একেবারে যে ভয় লাগছে না তা নয়। বুকের ভেতরটা এখন কেমন যেন ঢিপ ঢিপ করছে। কাল রাতে কি যে হবে সেটা ভেবেও একটু টেনশন হচ্ছে। ওই কি 26শে জানুয়ারি রবিবার। কাল আর লিখতে পারিনি কিছু, বলা ভালো লেখার মতো অবস্থায় ছিলাম না। কাল রাতে এনরিক সাহেবের কটেজে আমরা 4 জনে গিয়েছিলাম। যে কাণ্ডগুলো ঘটেছে সেগুলো রেশ এখনো আমাদের মধ্যে আছে। বিশেষ প্রভাব পড়েছে নিশিকান্ত বাবুর ওপর, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। গত রাতে সব থেকে বেশি ভয়টা পেয়েছেন উনি।
কাল তাকে মাদাম ভিক্টোরিয়ার আত্মা দেখা দিয়েছে। কটেজ থেকে ফিরেছি ঘন্টা দুয়েক আগে। বেনুদা আমাদের সাথে আসেনি। ও কটেজ থেকে বেরিয়ে ওসি সাহেবের সাথে কোথাও একটা গেছে, কিন্তু কোথায় গেছে সেটা বলে যায়নি। নীলাম্বরদা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে গেছে। নিশিকান্তবাবু এখনো প্রচন্ড শকড হয়ে আছেন। নীলাম্বরদা তাকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, তিনি সেটা খেয়ে এখন অঘোরে ঘুমোচ্ছেন রকাইদা হোটেলে। আর আমি এখন বারান্দায় বসে এক কাপ কফি খেতে খেতে ডায়েরি লিখছি। কাল সকাল হওয়া থেকেই আমাদের চারজনের প্রত্যেকের মধ্যে একটা প্রচন্ড উত্তেজনা কাজ করছিল। বেনুদা গম্ভীর হয়েই ছিল, খুব একটা কিছু বলেনি। নিশিকান্তবাবুর ভেতরে অবশ্য উত্তেজনার থেকে ভয়টাই বেশি কাজ করছিল, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। লাঞ্চের পরে বেনুদা আরো একবার ফোন করেছিল ওসি সাহেবকে। ফোনে শুধু বলেছিল, মিস্টার মজুমদার, আপনি কাল সকালে একবার কটেজে আসবেন। এরপরে আর কোনো কথা না বলে রিসিভারটা নামিয়ে রেখে দিল। সন্ধ্যে 7:30টার দিকে একেবারে ডিনার সঙ্গে নিয়ে আমরা চারজন বেরিয়ে পড়লাম এনরিক সাহেবের কটেজের দিকে। সাথে 2 ফ্লাস্ক কফিও নেওয়া হয়েছিল। আমরা এবারে গিয়েছিলাম শর্টকাটটা দিয়ে। রাস্তাটা একেবারে অন্ধকার, জঙ্গলি আগাছা আর পাথর দিয়ে তৈরি রাস্তাটা। সত্যি খুব বেশি সময় লাগলো না আমাদের। রাস্তাটা একদমই নির্জন ছিল। অন্ধকার রাস্তাটা দিয়ে টর্চ হাতে শুধু আমরা চারজনই হাঁটছিলাম। এনরিক সাহেবের কটেজটা যে জায়গায়, সেই জায়গায় দিনের বেলাতেই একেবারে জনশূন্য থাকে। রাতের বেলা জায়গাটা আরো নিশুতি। অন্ধকারের বুকে দাঁড়িয়ে থাকা একাকী কটেজটাও তখন দেখলে সত্যি ভুতুরে বলেই মনে হয়। কটেজটায় ইলেকট্রিক লাইন নেই। নীলাম্বরদার সাথে বেশ কয়েকটা বড় সাইজের মোমবাতি নিয়েছিল, সেগুলো জ্বালিয়ে আমরা বসলাম। কটেজটায় শোয়ার ঘর মোট 3টে, তলায় 2টো আর ওপরে 1টা। নিচের 2টো ঘরের মধ্যে একটাতেই পড়েছিল মিস্টার দীনেশ গোয়েঙ্কার মৃতদেহ। সেই ঘরটা বাদ দিয়ে আমরা চারজন 2টো ঘর ভাগ করে নিলাম। নীলাম্বরদা আর নিশিকান্তবাবু নিলেন নিচের ঘরটা, আমি আর বেনুদা নিলাম ওপরের ঘরটা। এই আলাদা ঘরে থাকার কথা হচ্ছিল যখন নিশিকান্তবাবু বলেছিলেন, বলছিলাম এক ঘরেই চারজন থাকলে ভালো হতো না? ওই যে কোনো বিপদ একসাথে মোকাবিলা করা যেত। তবে তার কথায় বিশেষ পাত্তা দেওয়া হয়নি, কিন্তু সেটা করলেই মনে হয় ভালো হতো। তাহলে আর যাই হোক, নিশিকান্তবাবুর অবস্থা এমন হতো না। ডিনার করে আমরা যে যার ঘরে চলে গেলাম। ঘরের মধ্যে সবকিছুই ছিল, শুধু প্রতিটা জিনিসই ধুলোর আস্তরণে ঢাকা। আমাদের ঘরে 2টো আরাম কেদারা ছিল, সে দুটো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমি আর বেনুদা শরীর এলিয়ে দিলাম। বাইরে তখন ঠান্ডা বাড়ছে। ঠিক ছিল কেউই ঘুমোবো না, কিন্তু বন্ধ থাকা কাঠের বাড়ির ভাঙা ভ্যাপসা গন্ধ, অন্ধকারের মধ্যে দুলতে থাকা মোমবাতির আলো, বাড়তে থাকা ঠান্ডা আর বেনুদার গম্ভীর মুখ, এইসবের মধ্যে একটা সময় চোখ দুটো লেগে গেছিল। ঘোরটা কাটলো বেনুদার ঠেলায়। এই অপু, ওঠ, এখানে কি ঘুমোতে এসেছিস নাকি? তরাক করে উঠে বসলাম। ঠান্ডা তখন প্রচন্ড। কটা বাজে তাও জানি না। বেনুদার মুখের দিকে তাকাতেই সে বলল, নিচে চল তাড়াতাড়ি, নিশিকান্ত বাবুর উপর অ্যাটাক হয়েছে। আমি তো একেবারে অবাক। নিশিকান্ত বাবুর উপর অ্যাটাক হয়েছে, এর মানে কি? কিন্তু আমি কিছু জিজ্ঞাসা করার আগেই বেনুদা ঘর থেকে বেরিয়ে পড়ল। আমিও বেরিয়ে এলাম তার পেছন পেছন। তলায় নেমে দেখলাম সিঁড়ির ঠিক সামনেই মেঝেতে পড়ে রয়েছেন নিশিকান্ত বাবু। নীলাম্বরদাকে আশেপাশে দেখতে পেলাম না। আমি আর বেনুদা সোজা এসে দাঁড়ালাম নিশিকান্ত বাবুর কাছে। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। বেনুদা তার নাকের নিচে আঙুল রাখলো, তারপর উঠে দাঁড়িয়ে বড় করে একটা দম ফেলে বলল, না, কিছু হয়নি, অজ্ঞান হয়ে গিয়েছে, একটু জলের ছিটে দিলে জ্ঞান ফিরে আসবে। কিন্তু নীলাম্বর গেল কোথায়? নীলাম্বরদা ফিরে এলো কিছুক্ষণ পরে। নিশিকান্ত বাবুর জ্ঞান ততক্ষণে ফিরেছে, তবে তিনি এতটাই ভয় পেয়েছেন যে আমার বা বেনুদার করা কোনো প্রশ্নেরই উত্তর তিনি দিচ্ছেন না। তবে ভয়ে কাঁপতে কাঁপতে পাগলের মতো শুধু বলছেন, নীলাম্বরদা দৌড়ে এসে ঢুকলো কটেজে। আমাদের সামনে এসে দাঁড়িয়ে ঝুঁকে হাঁপাতে লাগলো সে। বেনুদা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? আর এসব হলোই বা কি করে? আমি তো হঠাৎ তোর হাঁক শুনে এলাম, কি হয়েছিল বলতো? হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো নীলাম্বরদা, ভুলটা আমারই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমটা ভেঙেছে নিশিকান্ত বাবুর গলার আওয়াজে। ঘর থেকে বেরিয়ে এলাম আমি,
আর আসতেই দেখতে পেলাম সিঁড়ির সামনে নিশিকান্ত বাবুর গলাটা দু হাতে টিপে ধরে আছে একটা বেশ লম্বা একটা মূর্তি। তার তার সারা শরীরে কালো কাপড়ে ঢাকা, আর তার তার মুখ আমি দেখতে পাইনি। সে নিশিকান্ত বাবুর গলাটা টিপে ধরে আমার দিকে তাকাতেই আমার দিকে সে তেড়ে আসে, কিন্তু কিন্তু সেই মূর্তির দৈহিক বল আমার থেকে কয়েক গুণ বেশি। আমি তার কাছাকাছি যাওয়ার আগেই সে আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল কটেজ থেকে। তার পেছনে তাড়া করেছিলাম, কিন্তু কিন্তু ধরতে পারলাম না রে বরেন। লোকটা পালিয়ে গেল। বেনুদার মুখ পলকে দ্বিগুণ গম্ভীর হয়ে গেল। সে শুধু মুখে একটা আওয়াজ করে আবার চুপ করে কি যেন ভাবতে শুরু করলো। নীলাম্বরদা হাঁপাতে লাগলো। আমি নিশিকান্ত বাবুকে ধরে বসে রইলাম। তিনি থেকে থেকেই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আর জ্ঞান ফিরলেই বলে চিৎকার করে আবার জ্ঞান হারাচ্ছিলেন। আজ সকাল হওয়ার কিছুক্ষণ পরেই ওসি সাহেব চলে গেছিলেন কটেজে। তাকে বেনুদা আগের দিন রাতের পুরো ব্যাপারটা বললে তিনিও বেশ অবাক হয়ে যান। এরপর আমি, নীলাম্বরদা, বেনুদা, ওসি সাহেব চারজনে মিলে আরো একবার গোটা বাড়িটায় তল্লাশি শুরু করলাম বেনুদার কথায়। নিশিকান্ত বাবুকে বেনুদা ঘরেই বসে থাকতে বলেছিল, কিন্তু তিনি আর এক মুহূর্ত একা থাকতে চাইছিলেন না। তা আমরা যখন বাড়িটা সার্চ করতে ব্যস্ত, সেই সময় একা হয়ে গিয়ে ভয় তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে গিয়ে নিশিকান্ত বাবুর সাথে ঘটল দ্বিতীয় অঘটনটা। তবে এই অঘটনটা ঘটায় এনরিক সাহেবের কটেজের রহস্য অনেকটাই সহজ হয়ে গেল। আমি তখন দাঁড়িয়ে আছি সিঁড়িটার কাছে, দেখছি জায়গাটায় আততায়ীর কোনো চিহ্ন আছে কিনা। একসময় নিশিকান্ত বাবুর কথাও ভুলে গিয়েছিলাম। তিনি একাই বসেছিলেন নিচের ঘরটায়। হঠাৎ দেখলাম তিনি, অপু ভাইয়া, আমি একা থাকবো না, ও আমায় মেরে দেবে বলতে বলতে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর আমার দিকেই তাড়াতাড়ি আসছিলেন, কিন্তু সিঁড়ির ঠিক পাশে আসতেই অঘটনটা ঘটে গেল। ধুলোয় ঢাকা কার্পেট ফুঁড়ে মেঝের তক্তা ভেঙে হুড়মুড়িয়ে নিশিকান্ত বাবু পড়লেন। পুরোটা পড়েননি, ডান পাটা মেঝে ভেঙে ঢুকে গেছে, আর একটা পা আছে মেঝেতে। ফলে তিনি পড়েছিলেন মুখ থুবড়ে। আমিই কাছাকাছি ছিলাম, দৌড়ে গিয়ে তাকে তুললাম। তুলে দেখলাম নাকের বেশ অনেকটার মতো জায়গা রক্ত জমাট বেঁধে গেছে। বাঁ চোখের ভুরুর ওপর দিকটাও কিছুটা কেটে গেছে। বাকিরাও শব্দ শুনে চলে এলো। নিশিকান্ত বাবুকে ধরে দাঁড় করাতে গিয়ে হলো আরেক ঝামেলা। তার পাটা আটকে গিয়েছিল সেই তক্তার মধ্যেই। এদিকে বেশি জোরে টানাও যাবে না, ভাঙা মেঝের কোণা লেগে নিশিকান্ত বাবু পা কেটে যেতে পারে। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে চেষ্টা করার পরেও যখন পা বের করা গেল না, তখন ওসি সাহেব তার জিপ থেকে একটা শাবল নিয়ে এলেন। ওসি সাহেব একটু করে তক্তা ভাঙতে লাগলেন। কিছুটা ভাঙার পরেই নিশিকান্ত বাবুর পা অক্ষত অবস্থায় বের করে আনা হলো। আর তার ঠিক পরেই অপ্রত্যাশিতভাবে আমি ঘরটা খুঁজে পেলাম। প্রথমে আমার চোখেই পড়েছিল ব্যাপারটা। নিশিকান্ত বাবুর পা বের করা হলে নীলাম্বরদা আর বেনুদা তাকে ধরে দাঁড় করালো। আমি মেঝেতে বসেছিলাম, উঠতে যাচ্ছি। হঠাৎ মেঝেতে সেই গর্তটার দিকে তাকাতেই মনে হলো কি যেন একটা চকচক করছে তার মধ্যে। প্রথমে চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু একটু ভালো করে দেখেই বুঝলাম আমি ভুল দেখিনি। সত্যিই কিছু একটা চকচক করছে সেখানে। ওপরে তাকিয়ে দেখলাম ছোট্ট একটা ফুটো থেকে দিনের আলো এসে পড়েছে ওই গর্তটায়, আর তাতেই ভেতরের জিনিসটা চকচক করছে। আমি আর সময় নষ্ট না করে বেনুদাকে ডেকে সেটা দেখালাম। বেনুদা ভালো করে দেখে এবারে নিজেই শাবলটা তুলে নিয়ে ভাঙা জায়গাটা আরো ভাঙতে শুরু করলো। যত জায়গাটা বেনুদা ভাঙতে লাগলো, ধীরে ধীরে আমরা দেখলাম একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সেই সিঁড়িটাতেই পড়ে আছে একটা ভাঙা আয়না, সেটার উপরেই আলো পড়ে চকচক করছিল। আমরা সকলে তো অবাক। বেনুদার মুখেই শুধু দেখলাম একটা হালকা হাসি। নীলাম্বরদা নিশিকান্ত বাবুকে নিয়ে বসলো। আমি, বেনুদা আর ওসি সাহেব নেমে গেলাম সেই সিঁড়ি ধরে। একদম সামনে টর্চ হাতে বেনুদা, তারপর আমি, আর শেষে আরেকটা টর্চ হাতে ওসি সাহেব। বেশি দূর আমাদের নামতে হলো না। কিছুটা নামতেই টর্চের আলোয় আমরা দেখতে পেলাম একটা বেশ বড় মাপের ঘর। ওপরে যে কোনো ঘরের থেকে সেটা অনেক বড়। ঘরটা কিন্তু খালি ছিল না, বরং নানান মূর্তি, অ্যান্টিক জিনিসপত্রে ভর্তি ছিল।
সেই সব জিনিসের মধ্যে নানান ধরনের আয়না, মূর্তি, ছবি, তলোয়ার থেকে শুরু করে আলমারি পর্যন্ত ছিল। আমরা তিনজনে তো সেসব দেখে একদম অবাক। শুনতে পেলাম বেনুদা বিড়বিড় করে বলছে, এতটাও আমি এক্সপেক্ট করিনি, কিন্তু ব্যাপারটা দেখছি আরো বড়। এরপর বেনুদা বেশ কিছুক্ষণ সেসব পরীক্ষা করলো। আমিও ঘরটা ঘুরে দেখছিলাম। আচমকাই একদিকে টর্চ ফেলতেই দেখতে পেলাম পরপর দুটো কঙ্কাল সেখানে। তাদের হাত পাগুলো উঁচু করে লোহার বেড়ি দিয়ে বাঁধা। আমি তো দেখেই ছিটকে উঠেছিলাম। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বেনুদাকে ডাকলাম। কঙ্কালগুলো দেখে বেনুদা আর ওসি সাহেবও দেখলাম অবাক হয়ে গেল। এসব কি কাণ্ড বলুন তো মিস্টার মিত্তির, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর বেনুদার কাছ থেকেই জানলাম তলার ঘরে যা যা আছে সবই অ্যান্টিক জিনিসপত্র। এদের মূল্য অনেক। বেশ কয়েকটা বেনুদা চিনতে পেরেছে। তার মতে এখানে কোনো ভূত প্রেত নেই। এই কটেজে অ্যান্টিক জিনিসপত্রের স্মাগলিং চলে, আর যাতে কাজটা নির্ঝঞ্ঝাটভাবে করা যায় তাই এই ভূতের গুজব রটিয়েছে স্মাগলাররাই। আর তারাই ব্যাপারটাকে আরো সত্যি প্রমাণ করতে যে যে এখন ওই বাড়িতে রাত কাটিয়েছে তাদের খুন করেছে, আর দোষ হয়েছে ম্যাডাম ভিক্টোরিয়ার আত্মার। এরপর আমরা ওই কটেজ থেকে বেরিয়ে এসেছিলাম। আমরা মানে আমি, নীলাম্বরদা আর নিশিকান্ত বাবু। বেনুদা ও ওসি সাহেব সাথে সাথে ওখান থেকে চলে গেছে। যাওয়ার আগে বলে গেছে, নীলাম্বর, তুই আর অপু ফিরে যা। আমার ফিরতে একটু দেরি হবে, তবে আশা করছি সন্ধ্যের আগেই চলে আসবো। ওসি সাহেব সঙ্গেই থাকবেন, চিন্তা করিস না। আর হ্যাঁ, তোরা গিয়ে একটা কাজ কর, আজ সন্ধেবেলা একটা মিটিং ডাক। এই কেসের শুরু থেকে এখনো পর্যন্ত যে যে ছিল সবাইকে ডাকবি। লেখক লাহিড়ী মশাই, তার ভাইপো, ডাক্তারবাবু, আর সেই চা দোকানদার রকাই, সবাইকে। আমি সবার উপস্থিতি চাই। আজই হবে জবনিকা পতন। তার মানে ও রহস্যের জট ছাড়িয়ে ফেলেছে। কিন্তু কিভাবে? ও তো বেশি বাইরে তদন্ত করেনি, এবারে ঘরেই ছিল বেশি। আর রহস্যটাই বা কি? ও কি খুনিকে চিহ্নিত করে ফেলেছে? কে সে? আমার মাথা আর কাজ করছে না। হাজার হাজার প্রশ্ন বাসা করেছে মাথায়। বুকের ঢিপঢিপানিটাও বাড়ছে থেকে থেকে। কিন্তু বেনুদা না ফেরা পর্যন্ত কিচ্ছু করার নেই। এর পরের ঘটনা আর ডায়েরি দেখে লিখে দরকার নেই। ঘটনাগুলো এখনো আমার চোখের সামনে ভাসছে। বেনুদা ফিরল সন্ধ্যের দিকে। ততক্ষণে বাকিরা সবাই চলে এসেছেন। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, মিস্টার মিত্তির কোথায়? আর খুনিকে কি তিনি ধরে ফেলেছেন? আমি আর নীলাম্বরদা কোনো উত্তর দিতে পারছি না। আর নিশিকান্ত বাবু তো কথা বলার অবস্থাতেও তখনও আসেননি। তিনি চুপ করে বসে তখনও কাঁপছেন। বাড়িতে ফিরে বেনুদা কারোর সাথে কথা না বলে গট গট করে চলে গেল সোজা ঘরে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এলো আরো কিছুক্ষণ পরে। একটা চারমিনার ধরিয়ে এসে বসলো আমাদের কাছে। মিস্টার মিত্তির, কি জানতে পারলেন বলুন। আর একটু অপেক্ষা করুন, ওসি সাহেব আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তিনি এলেই রহস্যের উদ্ঘাটন শুরু হবে। ওসি সাহেব এলেন আরো কিছুক্ষণ পর। দেখলাম তার সাথে দুজন কনস্টেবলও এলো। ওসি সাহেব উপস্থিত হলে বেনুদা আর কোনো কথা না বাড়িয়ে উঠে ঘরে ঘুরতে ঘুরতে বলতে শুরু করলো। প্রথমেই আমি সকলকে জানিয়ে দিই, এই কটেজে কোনো আত্মার উপদ্রব নেই, বরং এই কাজগুলো মানুষ ভূতের। তবে সেই ভূত অন্য যে কোনো ভূতের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমি, নীলাম্বরদা আর ওসি সাহেব বাদে বেনুদার কথায় দেখলাম ঘরের বাকি সবাই অবাক হয়ে গেল। লেখক সাহেব বললেন, তার মানে মিস্টার মিত্তির, আপনি বলতে চাইছেন এত বছর ধরে ওই কটেজ নিয়ে যে কাহিনী প্রচারিত ছিল সেটা গুজব ছাড়া আর কিছু নয়? না, সেটা গুজব ছাড়া আর কিছুই না। এরপরেই বেনুদা ডাক্তারবাবুকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। সেই প্রশ্নের সাথে যদিও এই কেসের কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম না। আচ্ছা মিস্টার মিশ্র, পেরিকার্ডিয়াম কি জানেন? আগে না মিস্টার মিত্তির, আমি ঠিক জানি না। আচ্ছা ছাড়ুন, সেটা এখন এতটা প্রয়োজনীয় নয়। আমি প্রথম থেকেই শুরু করছি।
মাদাম ভিক্টোরিয়ার পাগলামির ব্যাপারটা সত্যি। হেনরিক সাহেব সেই কারণেই এখানে এসেছিলেন, এটাও সত্যি। আর তাদের মৃত্যুর ব্যাপারটাও সত্যি। এরপর কটেজটা ফাঁকাই পড়েছিল। একটা পরিবার কটেজটা কিনেও ছিলেন, কিন্তু সমস্যাটা এর ঠিক পরেই শুরু হয়ে যায়। এতটা বলে বেনুদা সরাসরি ডক্টর বলরাম মিশ্রর দিকে ফিরে ভারী গলায় বলল, কি মিস্টার মিশ্র, আমি ভুল কিছু বলছি না তো? নাকি মিস্টার মিশ্র না বলে আপনাকে মিস্টার দত্ত বলবো? এবারে আমাদের সকলের অবাক হওয়ার পালা। গোটা ঘরে পিন পড়া নৈশব্দ, কারোর মুখ থেকে এতটুকু শব্দ বেরোচ্ছে না। আমি একবার বেনুদার মুখের দিকে তাকালাম, তার মুখে একটা বিজয়ী হাসি। এবারে তাকালাম ডাক্তারবাবুর দিকে, তার চোখে মুখে দেখলাম একটা বিস্ময়ের ভাব, তবে ভয় দেখতে পেলাম না। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না মিস্টার মিত্তির। বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না, নাকি বুঝেও না বোঝার নাটক করতে চাইছেন? যদি নাটক করতে চান তাহলে আপনাকে বলবো সেসব করে আর কোনো লাভ নেই। আপনি ধরা পড়ে গেছেন। ডাক্তারবাবুর কিন্তু ভাবের কোনো পরিবর্তন হলো না। তিনি একই রকম শান্তভাবে বললেন, আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না, কি সব ভুলভাল কথা বলছেন। বেনুদা আবার একটা বাঁকা হাসি হেসে পকেট থেকে এবারে একটা আংটি বের করে ডাক্তারবাবুর দিকে তুলে ধরে বলল, এটা নিশ্চয়ই আপনি চিনতে পারছেন, নাকি এটাও আপনি চিনতে পারছেন না? এবারে ডাক্তারবাবুর মুখের ভাবে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। বিস্ময়ের সাথে এবারে একটা ভয়ও যেন ঝিলিক দিয়ে গেল তার চোখে মুখে, কিন্তু তাও তিনি নিজেকে যতটা সম্ভব শান্ত করে বললেন, না, ওটা আমি জানি না। বেনুদা কথা বলতে বলতে ততক্ষণে গিয়ে দাঁড়িয়েছে ডাক্তারবাবুর ঠিক পেছনে। এবারে ডাক্তারবাবুর ডান হাতটা টান মেরে নিজের সামনে তুলে বলল, আপনার এই আঙ্গুলটাতেই আংটিটা থাকতো, তাই না? কাল রাতেই মনে হয় সেটা পড়ে গেছে, তাই তো? ডাক্তারবাবুর মুখের সেই শান্ত ভাব এক পলকে কোথায় যেন উধাও হয়ে গেল। তার জায়গায় তার মুখে প্রকাশ পেল ভয়ঙ্কর একটা ভাব, কেমন যেন হিংস্র পশুর মতো হয়ে গেল তার মুখটা। এবারে ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। বেনুদার মুখোমুখি দাঁড়িয়ে সে রাগে গর্জন করে উঠলেন, মিস্টার মিত্তির, এটা কিন্তু কলকাতা নয়। সব জায়গায় আপনার নাক গলাবেন না। এখনো আপনাকে সুযোগ দিচ্ছি, চুপচাপ বেরিয়ে যান এখান থেকে, নইলে আপনার এই ভাইটাকে আমার এক্ষুনি স্বর্গগত করতে হবে। বলেই তিনি একটা রিভলভার বের করে তাক করলেন আমার দিকে। সাথে সাথে ওসি সাহেবও তার রিভলভারটা তাক করলেন ডাক্তারবাবুর দিকে। না ওসি সাহেব, ওই ভুলটা করবেন না, আপনি আমাকে চেনেন না। বেনুদা ওসি সাহেবের দিকে চোখের ইশারা করল। তিনি রিভলভার নামিয়ে রেখে দিলেন মাটিতে। ডাক্তারবাবু সেদিকেই তাকিয়েছিলেন, কিন্তু আমার চোখ ছিল তার দিকে। দেখলাম বেনুদা ঝড়ের বেগে একটা ঘুষি চালালো তার মুখে। সাথে সাথেই ডাক্তারবাবু রিভলভারও বর্জন করে উঠল। আমি ঠিকরে সরে গেলাম আরেকটা দিকে, কিন্তু তাও পুরোপুরি গুলিটা এড়াতে পারলাম না। ঠিক বাঁ দিকের কাঁধ ঘেঁষে বেরিয়ে গিয়ে গুলিটা লাগলো সোফায়। পড়ে গিয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠলাম, কিন্তু ডাক্তারবাবুর দিক থেকে চোখ সরালাম না। দেখলাম বেনুদা তার বন্দুক ধরা হাতটায় আরেকটা ঘুষি মেরে নিরস্ত্র করল। রিভলভারটা ঠিকরে এলো আমার একদম সামনে। প্রচন্ড যন্ত্রণা হলেও আমি সেই রিভলভারটা তুলে ধরলাম ডাক্তারের দিকে। বেনুদা আবার একটা ঘুষি মারলো ডাক্তারবাবুর চোয়ালে। এই ঘুষিটা মোক্ষম ছিল। ডাক্তারবাবুর বিশাল শরীরটা গিয়ে পড়লো পেছনেই ছোট টেবিলটার ওপর। টেবিলের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ডাক্তারবাবুর কলার ধরে তুলে তাকে দুজন কনস্টেবলের দিকে ছুঁড়ে দিল। তারপর আমার কাছে এসে বলল, দেখি ক্ষতটা দেখে বলল, না ঠিক আছে, বুলেটটা ছুঁয়ে চলে গেছে। এরপর আবার ডাক্তারবাবুর দিকে রাগে গড়গড় করে বলল, স্কাউন্ড্রেল, আইনের বাইরে আমি যদি যেতে পারতাম আমি তোমায় এক্ষুনি গুলি করে মারতাম। ডাক্তারবাবু কনস্টেবলদের হাতে তখন বন্দী। বেনুদার ঘুষিগুলো কাজ দিয়েছে। অত বড় শরীরটা একেবারে এলিয়ে পড়েছে, কিন্তু তার মুখে তখন আরো অনেক বেশি রাগ দেখলাম। তখন তার মুখ দেখে মনে হচ্ছিল এই মানুষটা অবলীলায় আরেকজনকে খুন করতে পারে। বেনুদা আবার বলতে শুরু করলো, 8 বছর আগে যে পরিবার এসেছিল কটেজে, সেটা আসলে ছিল একটা গ্যাং। বুড়ো বুড়ি দুজনেরই ছিল ছদ্মবেশ। সেই 3 জনের মধ্যে এই ডাক্তার মিশ্র বা মিস্টার আর দত্ত একজন। গ্যাংটা সেখান থেকে তাদের কাজকর্ম চালাতো।
চোরাই মালের ব্যবসা। নানান অ্যান্টিক জিনিসপত্র চুরি করে এনে এখানেই তারা স্টক করত, ওই আন্ডারগ্রাউন্ড ঘরেই। সম্ভবত নিজেদের মধ্যে ঝামেলা হলে মিস্টার দত্ত খুন করেন তাদের। আমি নিশ্চিত তলার ঘরে আমরা যে দুটো কঙ্কাল পেয়েছি সেগুলো ওই দলেরই দুজনের। এরপর বেশ চিন্তাহীনভাবেই চলছিল মিস্টার দত্তের ব্যবসা। কোনো পার্টনার নেই, পুরো প্রফিটটাই তার। কয়েক বছর পর এখানেও চলে এলেন ডক্টর বলরাম মিশ্র নাম নিয়ে। ব্যবসায় আরো সুবিধাই হল। এদিকে কটেজটা যে ভুতুরে সেটাও প্রমাণ হয়ে গেছে। ভয়ে স্থানীয় কেউ ঘেঁচত না সেদিকে। এরপরে বছর 5 আর বছর 2 আগে মিস্টার গোয়েনকার মতোই কৌতূহলী প্রেমী মানুষ আসেন সেই কটেজে থাকতে। তাদেরও খুন করেন এই মিস্টার দত্ত। ভূতের গুজব আরো স্ট্রং হয়ে ওঠে। তারপর আর তেমন সমস্যা হবে বলে হয়তো ভাবেননি মিস্টার দত্ত, কিন্তু সমস্যা হলো। মিস্টার গোয়েনকা এলেন, তাকেও বেশ ঠান্ডা মাথায় খুন করলেন ইনি। কিন্তু মিস্টার গোয়েনকা যে বাড়ির ভেতরে একটা ঘরে রেকর্ডার লুকিয়ে রেখেছিলেন সেটা উনি জানতেন না। অপু, নীলাম্বর, তোরা কিন্তু পুরো রেকর্ডটা শুনিসনি সেদিন। আমি তার আগেই বন্ধ করেছিলাম। নে শোন। রেকর্ডিংটা চালিয়ে দিল বেনুদা। সবাই শুনলো সেটা। প্রথম থেকে যা ছিল তাই শুনলাম, তবে শেষের দিকে গিয়ে এলো চমকটা। দীনেশবাবু বলছেন, মিস্টার গোয়েনকা এখানে কাউকে আপ সম্বোধন করেছেন। কে সে? তাহলে যে ছিল তাকে কি গোয়েনকা চিনতেন? মৃত গোয়েনকার গলাতেও যে ছাপ ছিল সেটা মোটা মোটা আঙ্গুলের। আমি নিশ্চিত এই ছাপের সাথে মিস্টার দত্তর হাতের ছাপ মিলে যাবে। অত বড় আঙ্গুল শুধুমাত্র ওনারই আছে। কিন্তু রেকর্ডিংটা শোনার পরেও আমি এত কিছু বুঝতে পারিনি। শুধু একটাই প্রশ্ন মাথায় আসছিল, গোয়েনকা যার সাথে কথা বলেছিলেন সেই কি খুনি? কিন্তু কে সে? কটেজে যাওয়ার শর্টকাটটা জানতে পেরে আমি 23 তারিখ রাতে একবার যাই কটেজের দিকে। পুরো রাস্তা আমায় যেতে হয়নি। মোটামুটি কিছু যাওয়ার পরেই আমি দেখলাম আমার আগে কেউ টর্চ হাতে কটেজের দিকেই যাচ্ছে। বেশ লম্বা সেই ব্যক্তি। তার পিছন পিছন কিছুটা গিয়েই বুঝলাম সে কটেজেই যাচ্ছে। আর সেখানে আমি আরো একজনকে দেখেছিলাম সেদিন। সে কথায় পরে আসছি। যাই হোক, আমার সন্দেহ বাড়তে থাকলো। কটেজে কি তাহলে এমন কিছু আছে যার জন্য এই খুনগুলো হচ্ছে? আর থাকলে সেটা কি? ইতিমধ্যে আমি বটুক জ্যাঠার সাথে কথা বলে জানতে পেরেছি 8 বছর আগে এই পরিবারের উধাও হওয়ার ঠিক মাস 5 আগে সেন্ট্রাল জেল থেকে একটা স্মাগলার দল পালায়। এসব দিকেও যে স্মাগলিং চলে সেটা আমার ধারণায় আসেনি। বটুক জ্যাঠা এই দিকটা আমায় দেখালেন। তিনি জানালেন এইসব পাহাড়ি নির্জন জায়গাতেই স্মাগলাররা তাদের বেস ক্যাম্প বানায়, আর শীতের সময় তাদের উৎপাত আরো বাড়ে। ওসি সাহেবের কাছ থেকে আমি আগের দুটো কেসের যে ডিটেলস চেয়েছিলাম তাতেও দেখলাম সেই খুনগুলো শীতের সময়ই হয়েছিল। আমি কটেজে রাত কাটাবো বলে ঠিক করে ফেললাম। আপনাদেরও জানিয়ে দিলাম। যাই হোক, যেদিন রাতে আমরা কটেজে গেলাম সেদিন রাতে ইনিও গেলেন। সম্ভবত ওনার মনে ভয় হয়েছিল যে আমরা কিছু জেনে যাব, আর তা যদি নাও হয় তবুও আমাদের 4 জনের একজনকে যদি মারতে বা আমাদের ভয় দেখাতে পারেন তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। হাতের কাছে শিকারও পেয়ে গেলেন। নিশিকান্ত বাবু তখনই বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। অ্যাটাক হলো তার উপর, কিন্তু ফল হলো না। নীলাম্বর আওয়াজ পেয়েই চলে এলো, আর বেগতিক বুঝে মিস্টার দত্ত পালালেন। নীলাম্বর তাড়া করল, কিন্তু মিস্টার দত্ত ধরা পড়লেন না। এতটা বলে থেমে বেনুদা একটা সিগারেট ধরিয়ে ডাক্তারবাবুর দিকে ফিরে বলল, কি মিস্টার দত্ত, ঠিক বলছি তো? ন্যাকামো কেন মারছেন মিস্টার মিত্তির? সবটাই তো জানেন। না, সবটা এখনো জানি না, তবে আপনি আছেন তো জানিয়ে দেবেন। আপনার জন্য আরেকটা চমকও অপেক্ষা করছে। যাই হোক, এই ঘটনার পরে আমি নিশ্চিত হলাম এই কটেজে কিছু না কিছু নিশ্চয়ই আছে। সার্চ করতে শুরু করলাম নতুন করে।
যে নিশিকান্ত বাবুকে উনি আক্রমণ করেছিলেন তিনিই কটেজের আসল রহস্য উদ্ঘাটন করলেন। তার জন্য আর ওপর জন্যই আন্ডারগ্রাউন্ডের ঘরটা আমরা খুঁজে পাই। মিস্টার মিত্তির, আমি আপনাকে ছাড়বো না। জেলে কিন্তু আমি সারা জীবন পচবো না, তেমন জেল এখনো তৈরি হয়নি। সে তো আমি জানি। 8 বছর আগেও তো আপনারা পালিয়েই এসেছিলেন, কি ঠিক বলছি? ডাক্তারবাবু একেবারে চুপ। এই ঘরটা ছাড়াও আরেকটা প্রমাণ আমি পাই, সেটা হচ্ছে এই আংটিটি। ডাক্তার বলরাম মিশ্রর সাথে আমার প্রথম যেদিন সাক্ষাৎ হয়, আমি সেদিনই ওনার ডান হাতের অনামিকায় আংটিটা দেখেছিলাম। নিশিকান্ত বাবুর গলা টিপে ধরার সময় নিশিকান্ত বাঁচার জন্য ওনার হাত ছাড়ানোর চেষ্টা করেছিলেন, এমনকি ওনার হাতে আঁচড়ও দিয়েছিলেন। সেই ধস্তাধস্তির সময়ই ওনার আংটিটি খুলে পড়ে। নীলাম্বরের তারা খেয়ে সেদিকে আর তার চোখ যায়নি। এরপরে আরো কিছুটা নিশ্চিত হতে আমি আজ ওসি সাহেবের সাথে শিলিগুড়ি যাই, ডক্টর বলরাম মিশ্রের চেম্বার খুঁজতে। শিলিগুড়ির হাসপাতালগুলোতেও যাই, কিন্তু ডক্টর বলরাম মিশ্র বলে কোনো হার্ট স্পেশালিস্টের খোঁজ আমি পেলাম না। এবারে বেনুদা ডাক্তারবাবুর দিকে ফিরে বলল, পেরিকার্ডিয়াম হলো একটি পাতলা এবং দ্বিস্তরযুক্ত থলি, যা তরল দিয়ে ভরা, যা আপনার হৃদয়ের বাইরের অংশকে ঢেকে রাখে। একজন হার্ট স্পেশালিস্টের পক্ষে এটা না জানাটা কি অস্বাভাবিক নয়? এবার আমার আপনার কাছে একটাই প্রশ্ন আছে, আপনার পুরো নামটা কি? ঘরের আমরা প্রত্যেকেই একদম চুপ, কারোর মুখে কোনো কথা নেই। সবাই অবাক চোখে তাকিয়ে ডাক্তারবাবুর দিকে। তখন তার মাথা নিচু হয়ে গেছে, তেমন ভাবেই তার গলা থেকে কথা এলো, রণবীর দত্ত। নামটা চাইলে নাও জানাতে পারতাম, কিন্তু কেন জানালাম জানেন মিস্টার মিত্তির? কেন? কারণ মরার আগে আর একবার আপনাকে এই নাম শুনতে হবে, তখন যাতে একবার শুনলেই চিনতে পারেন, তাই জানালাম। আপনার মৃত্যু আমার হাতেই মিস্টার মিত্তির, আপনি জেনে নিন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বেনুদা কিছু বলল না, শুধু হাসল। ঘরের সকলেও চুপ, কিন্তু আমার বুকের ভেতরটা লোকটার কথাগুলো শুনেই কেমন যেন তোলপাড় করে উঠল। সত্যি যদি সে পরে কখনো জেল থেকে পালায়, বেনুদাকে খুন করার চেষ্টা করে, লোকটা যে মারাত্মক ডেঞ্জারাস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে যা কিছু করতে পারে। আমি এবার জিজ্ঞাসা করলাম, বেনুদা, তুমি বললে সেদিন আরেকজনকেও তুমি দেখেছিলে, সে কে? ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছিস, বলছি সেই আরেকজন কে। এবারে বেনুদা এগিয়ে গেল লেখক মহাশয়ের দিকে। তাহলে লাহিড়ী মশাই, আপনি কি এখনো চুপ করেই থাকবেন? মানে কি বলতে চাইছেন আপনি? আর লুকিয়ে কি করবেন? সেদিন রাতে আমি আপনাকেই দেখেছিলাম, আপনাদের কথাও কিছু শুনেছি। আপনি ভূতের গল্প কিন্তু ভালোই লেখেন। এই নাটকটার লেখকও তো আপনি, তাই না? এই দলে তো আপনিও ছিলেন, বা বলা ভালো আপনি তো এই পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড। এই সময়টাই তো আপনাদের ব্যবসার সেরা সময়, তাই তো আপনি এখানে এসেছেন। মিস্টার দত্ত সারা বছর চোরাই মাল আর কটেজটা দেখাশোনা করেন, আর আপনিই তো খরিদ্দার খুঁজে আনেন। কি ভুল বলছি না তো? খোঁজ নিয়ে জেনেছি আমি, অ্যান্টিক জিনিসের প্রতি আপনার আগ্রহ অনেক বছর ধরেই। আপনার হাতের ঘড়িটাও তো অ্যান্টিক। দলের বাকিদের মারার প্ল্যানটাও আমার মতে আপনারই। কি ভুল বলছে কি লেখক মশাই? পলকে দেখলাম লেখক সাহেবের চোখেও কেমন একটা ভাব ফুটে উঠল। দেখলাম লেখক মশাই চুপ করে রইলেন, তার চোখে রাগান্বিত দৃষ্টি। চুপচাপ তিনি তাকিয়ে রইলেন বেনুদার দিকে। ওসি সাহেব কনস্টেবলদের আদেশ দিলেন রণবীর দত্ত, লেখক মশাই আর তার ভাইপোকে নিয়ে যাওয়ার। তারা লোকটার বড় শরীরটা টানতে টানতে নিয়ে চলে গেল। বেনুদার ঘুষির প্রভাব তখনও আছে। লেখক মশাই কিন্তু যাওয়ার সময় কোনো কথা বলেনি, শুধু রাগে লাল হয়ে যাওয়া চোখে তাকিয়েছিলেন বেনুদার দিকে। এরপরে বেনুদা সকলের কাছে প্রচুর বাহবা পেয়েছিল। ওসি সাহেব বলেছিলেন, মিস্টার মিত্তির, ইউ আর লিটারালি গ্রেট। আপনার সাথে কাজ করা সৌভাগ্যের ব্যাপার।
এই এত বড় একটা স্মাগলার সহ চোরাই মাল উদ্ধারের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই সাহসিকতার জন্য আপনার তো মশাই পুরস্কার পাওয়া উচিত। চিন্তা নেই, সেই দিকটা আমি দেখছি। না, পুরস্কার আমার লাগবে না। আপনি বরং ওটা অপু আর নিশিকান্ত বাবুকে দেওয়ার ব্যবস্থা করুন। ওদের জন্যই লোকানো ঘরটা আমি খুঁজে পেয়েছি, আর এই রহস্যের সমাধানও হয়েছে ওদেরই জন্য। পুরস্কার আমরা দুজনে সত্যিই পেয়েছিলাম, কিন্তু আমরা দুজনেই জানি সেই পুরস্কারের আসল মালিক আমি বা নিশিকান্ত বাবু নয়, ওটা বেনুদারি পাওনা। তবে পুরস্কার নেওয়ার সময় নিশিকান্ত বাবুর মুখটায় একটা গর্ব, একটা অহংকার দেখেছিলাম। তখন আর ভয়ের লেশমাত্র ছিল না ওর মুখে। ওই ঘটনার পর নীলাম্বরদার কথায় আমরা আরো 3 দিন ছিলাম সেখানে। গোটা জায়গাটা ঘুরে দেখেও ছিলাম। সত্যি স্বর্গের মতো সুন্দর ছিল জায়গার রঙ্গ, যেন দারুণ রোম্যান্টিক কোনো নাটকের জন্য স্টেজ সাজিয়েছে কেউ। আর সেখানেই ওইসব ঘটেছিল, একেবারে নাটকের মতোই। বেনুদার নামকরণটা সত্যিই সার্থক। সত্যি সেবারে আমরা রঙ্গর রঙ্গমঞ্চেই ছিলাম। শেষ হলো আজকের গল্প রঙ্গর রঙ্গমঞ্চে। গল্প পাঠে ও চরিত্রে সায়ন্তন, বেনুদার চরিত্রে মলয়, নিশিকান্ত বাবুর চরিত্রে আমি প্রদীপ্ত। এছাড়াও রয়েছে ইভান, বিপুল, রক্তিম, রমাকান্ত এবং শুভজিৎ। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল, পোস্টার আর্টিস্ট মোনালিসা। গল্পের সূত্রধার আমি প্রদীপ।